গল্প কেয়া পাতার নৌকা। অন্তিম পর্ব। লেখনীতে রাজিয়া রহমান। গায়ে হলুদের সময় তরু হলুদ দিতে গেল নাইক কোণে একটা চেয়ারে তরুকে বসে থাকতে বলল ফাইজান। সবাই শাড়ি, জুয়েলারি পরে ভীষণ সুন্দর করে সেজেছে, যেন তারার মেলা বসেছে আজকে এখানে। তরু বসে বসে সবার কর্মকাণ্ড দেখছে। এখানে আসার পর শাশুড়ির ব্যবহারে মনের মেঘ যেটুকু কেটেছিল কিছুক্ষণ আগে দ্বিগুণ হয়ে গেছে সেই মেঘ। তরু ভেবে পায় না মানুষের মনে এত হিংসা কেন আসে। জীবনে যে যত বেশি সৎ থাকতে চায় তাকেই জীবনের প্রতিটি ধাপে পরীক্ষা দিয়ে যেতে হয়। স্টেজে কয়েকজন মিলে নাচছে। তরু দেখল তার দুই জাও আছে সেখানে। এরা দুজনেই তরুর থেকে দূরে দূর থাকছে। তরুর সাথে কথা বলতে ও যেন তাদের আপত্তি। ফাইজান এক প্লেট গরম গরম বিরিয়ানি নিয়ে এলো তরুর জন্য। তরু বিরক্ত হয়ে বলল, তুমি এরকম কেন বলো তো? এখানে সবাই বসে আছে খালি মুখে, আমি কিনা সবার মাঝখানে বসে খাবার খাবো? এখানে সবাই তো আমার বউ না, সবার চিন্তা আমি কেন করতে যাব? তুমি খেয়ে নাও, খাবার প্লেটে বাড়ছে, সবাইকে দিবে, সবাই খাবে। তরুর অস্বস্তি হতে লাগলো, মাথা নাড়িয়ে বলল, না, সবাই যখন খাবে তখন খাবো, সবাই কি বলবে এখন? ফাইজান বিরক্ত হয়ে বলল, তুমি এখন না খেলে আমি খাইয়ে দিব, তারপর সবাই কি বলবে সেটা ভেবো। আমরা দুপুরে খেয়ে এসেছি, এরপর আর নাস্তা ও করা হয়নি। আমার ভীষণ খিদে পেয়েছে। তরু, খেয়ে নাও, আমি সবাইকে সার্ভ করে তারপর খাবো। এদিকে এরপর আসতে পারবো না, ভিড় বেড়ে যাবে। মহিলা, বাচ্চাদের এখানে আমি ছাড়া তোমার আপন কেউ নেই যে তোমাকে খুঁজে খাবার খাওয়াবে। তরু কি বলবে ভেবে পেল না, আসলেও তো তার জীবনে কে আছে আর ফাইজান ছাড়া? তরু প্লেটটা নিয়ে বসে রইল, তবুও ফাইজান চলে গেল। দেখতে দেখতে সবাই খাবার নিয়ে আসতে লাগলো, সবাই খেতে লাগলো। তরু দেখল স্টেজের পাশেই চেয়ারে বসে সাজেদা বেগম তার মেয়ে, নাতি নাতনি, বোনের মেয়ে সবাইকে নিয়ে খাচ্ছে, সবাইকে বেড়ে দিচ্ছে একে অন্যকে। তরুর দুই জা ও একপাশে আছে একসাথে। এরা কেউ কি আসলেও তরুর কিছু হয়? কিছু হলে কি তরুর ক্ষতি করার চিন্তা করত এরা? তরু আর ভাবল না, খেতে লাগলো। সাজেদা পান্নাকে দেখিয়ে বলল, দেখ, ফাইজানের বউয়ের খাওন দেখ, পেছনে বইসা কেমন করে গিলতেছে। পান্না বিরক্ত হয়ে বলল, আস্ত ছোটলোকের বাচ্চা। খাওয়ার পর ফাইজানের আর দেখা পেল না তরু। রাতে প্রায় 1:30টার দিকে ফাইজান এলো, দুই হাতে গরু জবাই এ রক্ত লেগে আছে গায়ের গেঞ্জিতে ও রত। ফাইজান তরুকে নিয়ে গেল একটা রুমে। এই রুমে তরুর দুই জা ছাড়া আর কেউ নেই। ফাইজান ভাবিদের বলল, ভাবি, তরুকে আপনাদের কাছে রেখে গেলামরে, আপনাদের কাছে রাইখেন, একটু দেখে রাইখেন, ও এখানে কাউকে চেনে না। তরুর বড় যা মুখ গোমরা করে বলল, কাউরে চিনতে হইলে তো এইখানে থাকতে হইব। তোমার বউ হইছে অফিসারের বউ, জামাইয়ের পকেটে পকেটে থাকে। আমরা হইছি কামলার বউ, জামাই কামলা দেয় এক দেশে, আমরা কামলা দিই তোমাগো বাড়িতে। ফাইজান তরুর দিকে তাকিয়ে চোখের ইশারা করে। তরু ওনাদের কথায় কিছু মনে করে নিয়েই মানুষ দুজন যে ভীষণ মানসিক যন্ত্রণায় আছে তরু তা বুঝতে পারছে। ফাইজান চলে যাওয়ার পর তরু বড় জায়ের হাত ধরে বলল, ভাবি, আমাকে যদি আপনারা এরকম পর করে দেন তাহলে আমি কোথায় যাব বলেন? আমার তো বাবা নেই, মা ও অন্য সংসারে চলে গেছেন, শ্বশুর শাশুড়ি ও আমাকে পছন্দ করেন না। আপনারা দুজন ও যদি আমার থেকে মুখ ফিরিয়ে নেন তাহলে আমার আর জায়গা কই? শ্বশুর বাড়ি মানুষের নিজের বাড়ি হয়ে যায়, জায়েরা হয় মায়ের পেটের বোন। আমি আপনাদের প্রতিদ্বন্দ্বী না ভাবি, আমি আপনাদের ছোট বোনের মতো। আমি জানি আমার এখানে না থাকা নিয়ে আপনাদের মনে ক্ষোভ আছে, সেটা থাকাই স্বাভাবিক। বিশ্বাস করেন ভাবি, এখানে আমার কোনো হাত নেই। তরু মেজো যা বলল, ভাবি, শুয়ে পরশকাল থেকে আবার কাজ করতে হবে। আমরা তো এখানে মেহমান হয়ে আসিনি, আমাদের তো সব কাজে লাগবে, আরাম করার সুযোগ আমাদের নেই। বাজে গল্প করে সময় নষ্ট করার সময় নেই। তরুর হাত ছাড়িয়ে নিয়ে দুজন শুয়ে পড়ল উল্টো দিকে তাকিয়ে। তরু অসহায়ের মতো তাকিয়ে রইল। এই সংসার সংসার খেলা এত জঘন্য কেন? কেন এত ঘোরপ্যাচ এই খেলায়? কে কার প্রতিদ্বন্দ্বী, কে কার শত্রু কিছুই বুঝা যায় না। সবার মুখেই মুখোশ পরা, তরু কারো আসল রূপ বুঝতে পারছে না। ফাইজান ঠিকই বুঝেছে তরু এদের সাথে পেরে উঠবে না, তাই তরুকে সব কিছুর থেকে দূরে রেখেছে।
সকালে তরুর ঘুম ভাঙল আগে তরুর দুই যা যখন উঠে বের হয়ে যায় তরুও পেছনে পেছনে যায়। বড় যা তরুকে দেখে বলল, তুমি আইসো না তরু, তোমার স্বামী যদি দেখে তুমি এখানে এসে কাজ করতে আসছো আমাদের সাথে তাহলে রাগ করবে। তরু থম মেরে দাঁড়িয়ে রইল, হঠাৎ করে মনে পড়ে গেল শাশুড়ির গত রাতে বলা কথা, তাকে জানতে হবে শাশুড়ি কি করতে চায় তার সাথে। তরু আবারও দুই জায়ের পেছনে যেতে লাগলো। গিয়ে দেখল দুজন বসে সুপারি কাটাচ্ছে মেহমানদের জন্য। তরু শাশুড়িকে বলল, আমি কি করব আম্মা? সাজেদা বলল, মুরগির চামড়া বাছতে বসো এখানে। তরু বসে পড়ল। এদের কাছাকাছি থাকতে হবে, এরা জানে না পরিস্থিতি তরুকে অনেক কিছু শিখিয়েছে। তরুর দিকে কেউ ইট মারলে পাটকেল না ছুঁড়ে তরু থামবে না। তবে তার আগে দুই জায়ের মনের মেঘ দূর করতে হবে। চামড়া পরিষ্কার করতে করতে ফাইজান এসে হাজির হলো। তরুকে সবার সাথে দেখে ফাইজানের ভীষণ অস্বস্তি হয়। সব ছেলেই চায় তার বউ তার পরিবারের সাথে মিলেমিশে থাকুক, অথচ ফাইজান ভয় পায়। সে জানে তার পরিবার কত নিখুঁত অভিনয় করতে পারে। এরা হেসে হেসে তরুর পিঠে ছুরি দিয়ে যেকোনো আঘাত করতে পারে, তরু বুঝতেও পারবে না। হয়তো এখানেই কথার বানে তরুকে জর্জরিত করে ফেলবে। একটা চেয়ার নিয়ে ফাইজান ও বসল সাজেদার পাশে। সাজেদা নাকিসুর তুলে বলল, বিয়া করলে পোলারা পর হই যায় মানুষ, কইতো বিশ্বাস হইতো না আমার পোলা আমারে, সেইটা চোখে আঙ্গুল দিয়ে দেখাইয়া দিল। আইজ কত মাস পর আমার পোলা কাছে আইসা বসছে। তরু বিব্রত হয়ে গেল। সবাই সাজসজ্জা নিয়ে ব্যস্ত, একজন এক ভাবে সাজছে, এন কোনো তারার মেলায় চলে এসেছে। তরু নিজের বিয়ের কথা মনে পড়ে। তরুর বিয়ে নিয়ে সব মেয়েরই ফ্যান্টাসি থাকে। তরুরও ছিল একটা, ধুমধামে করে বিয়ের অনুষ্ঠান, মেহেন্দি হলুদ সবকিছু নিয়েই তরুর নানা প্ল্যান ছিল। তরুরও ভীষণ শখ ছিল বিয়েতে জামদানি পরবে, 2 হাত ভর্তি মেহেদি পরবে। তরুর যদি বাবা থাকতো তাহলে তরুর বিয়েও নিশ্চয় বাবা এরকম সুন্দর করে দিত। যদিও তরুর কোনো আক্ষেপ নেই বিয়ে নিয়ে, তখন পরিস্থিতি এমন ছিল যে তার কাছে ফাইজানি ছিল সবকিছুর ঊর্ধ্বে। তবুও সবসময় সবকিছুতে কেন জানি একটা হিসেব চলেই আসে, বাবা থাকা আর না থাকার একটা সূক্ষ্ম হিসেব সবসময়ই মাথায় থাকে। বাবা না থাকা মেয়েদের আসলে কোনো কিছু নিয়ে স্বপ্ন দেখতে নেই, কখনো শখ থাকতে নেই। এই দুনিয়া এতিমের জন্য একটা বন্দিশালা, এই বন্দিশালা থেকে নিজেকেই নিজের উদ্ধার করতে হবে। এখানে নিজেকেই নিজের উদ্ধার করতে হয়, ভালো রাখতে হয়, নিজের অধিকার নিজেকে আদায় করতে হয়। তরুর দুই যা লিপি এবং ইতি দুজনেই নীরস মুখে ঘুরছে, দুজনের কারো গায়েই কোনো সাজগোজের চিহ্ন নেই। পার্লারের মেয়েরা এসে বউকে সাজাচ্ছে, লিপি রুমা দুজনেই তাকিয়ে আছে সেদিকে। সব মেয়েরাই সাজতেন পছন্দ করে, মেয়েদের সাথে সাজগোজ ব্যাপারটা গভীরভাবে জড়িত সেখানে। তখনই একটা মেয়ে সাজগোজ উপেক্ষা করে, হয়তো সে স্কিন সচেতন কিংবা সাজগোজের প্রয়োজনীয় উপকরণ নেই বা পেছনে কোনো কষ্ট লুকিয়ে আছে। তরু একটা গোল্ডেন কালার শাড়ি পরেছে, ফাইজানি তাকে বলেছিল বিয়ে বৌভাত 2 অনুষ্ঠানে শাড়ি পরার জন্য। তরু এগিয়ে যায় তাদের দিকে, দুজনের পরনের শাড়ির দিকে তাকিয়ে তরুর কেমন কষ্ট লাগে। এই দুইজন যে কতটা যন্ত্রণা সহ্য করে পড়ে আছে তা কেবল তারাই জানে। তরু এগিয়ে গিয়ে বলল, ভাবি সাজবেন না আপনারা? আসেন আমি সাজিয়ে দিই। রুমার কাছে এই মেয়েটাকে অসহ্য লাগে, কে তো স্বামী নিয়ে দূরে থাকে, শান্তিতে তার উপর ফাইজানের চোখের মণি যেন। অথচ তাদের না আছে স্বামী, না আছে নিজের সংসার, না পায় নিজের পছন্দের কিছু, বিনা বেতনে কাজের লোকের কাজ করে শ্বশুর বাড়ি, ওখানে তাদের নিজের বলে কিছু নেই। লিপি বলল, না আমরা সাজবো না, সাজগোজ সবার জন্য আসে না, তোমরা থাকবা ফুলদানিতে সাজানো ফুলের মতো, তোমারে 2 চোখ ভইরা দেখনের মানুষ আছে, তোমরা সাজলে মানাবে, আমরা হচ্ছি ঝরা ফুল, আমাদের এত রংঢং দেখার মানুষ নাই। তরু ছলছল চোখে তাকিয়ে বলল, ভাবি আপনারা যদি আমাকে এভাবে পর করে দেন তাহলে আমি কোথায় যাব ভাবি? আমার ভাই বোন নেই, আমি ভেবেছিলাম বিয়ের পর আমি একটা পরিবার পাবো, মা বাবা ভাই বোন সবাইকে পাবো, আমার বাবা না থাকার, ভাই বোন না থাকার কষ্টটা মুছে যাবে, কিন্তু বিয়ের পর দেখি আমি হয়ে গেলাম শ্বশুর শাশুড়ির চোখের কাঁটা। ওনারা যদি আমাকে পছন্দ করত, আমাকে মেনে নিত, তাহলে আর আমাকে ফাইজান ওর কাছে রাখতো না, আমিও আপনাদের সাথে থাকতে পারতাম। আমার অপরাধ কোথায় বলেন ভাবি?
ইতি বলল, মেনে নেয় নাই ভালোই হইছে, তবুও তো ভালোভাবে বেঁচে আছো, জামাই নিয়ে আমাদের তো মেনে নিয়ে গলায় ফাঁসির দড়ি ঝুলতেছে। তরু বলল, কিছু মনে না করলে একটা কথা বলি ভাবি, আপনারা দুজন সব মেনে পড়ে আছেন কেন? কেন আপনারা প্রতিবাদ করেন না? কেন ভাইয়াদের জোর গলায় বলেন না দেশে আসার জন্য? লিপি ইতি দুজনেই হেসে ফেলে। লিপি বলে, তুমি এখনো এদের চিনো না? তরু মানুষের চেহারার আড়ালে এরা পিশাচ। জামাইয়ের সাথে কথা বলার সময় শাশুড়ি, ননদ, ননদের ছেলে মেয়েরা বসে থাকে। রাত ৯টার পরে ওয়াইফাই বন্ধ করে দেয়। তাছাড়া বিয়ের পর জামাইকে কাছে পেয়েছি মাত্র ২ মাস, ইতি পেয়েছে ১.৫ মাস। এইটুকু সময়ের মধ্যে কি কাউরে চেনা জানা যায়? তারপর আমরা নিজেরা পার্সোনাল ফোন পাইছি ১ বছরও হয় নাই। এর আগে তো শ্বশুর আব্বার ফোনেই কথা বলতে দিত ১০ মিনিট। এসব আসলে বলার মতো না তরু, তোমার উপর আমরা রাগ করি হয়তো আমাদের হিংসে হয়, আমরা এত বছর ধরে যা পাইনি তুমি এসেই সব পেয়ে গেছো। দুজন ভেবে দেখলাম সকালে যে এখানে তোমার দোষ কি? আমাদের স্বামী যদি ঠিক থাকতো তাহলে আমাদের ও সব ঠিক থাকতো। যাদের স্বামী তাদের আপন না তারা আর কি করবে? তরু বলল, আপনারা ফোনে ডাটা প্যাক কিনে নেন না কেন? গোয়েন্দার অভাব নেই তরু, প্রতিদিনই আমাদের ফোন চেক করে আম্মা মানুষ দিয়ে, তাছাড়া আমরা হচ্ছি দুনিয়ার ফকির, টাকা পাবো কই? ভাইয়েরা হাত খরচ দেয় না। দুজনে এবার জোরে হেসে উঠে, শুনে হাত খরচ দিবে তাদেরকে? ভাত খাওয়ায় এটাই তো বেশি। তরুর সারা শরীর রাগে জ্বলে যায়, শুনে সবচেয়ে বেশি রাগ হয় দুই ভাসুরের উপর। এত বছর ধরে দেশের বাহিরে পড়ে আছে কেন এরা? বউয়ের প্রতি কোনো দায়িত্ব যদি পালন করতে না পারে তাহলে এরা কেন বিয়ে করে? শুধু বাবা মায়ের হাতে টাকা তুলে দেওয়ার জন্য বিদেশে পড়ে আছে দুজনেই। নিজেকে শান্ত করে তরু বলল, আমার সাথে আসুন, এখানে আমরা সবাই মেহমান, কাজ করতে আসিনি আমরা। আপনারা কেন যেচে পড়ে কাজ করছেন? অন্যায়ের প্রতিবাদ না করাও অন্যায়। শ্বশুর শাশুড়ির কথার ভয়ে আপনারা নিজেরাও নিজেদের উপর জুলুম করছেন। ভাবি, আমি ছোট মানুষ, আমার বাবা নেই, মা ও অন্যত্র। আমার এইটুকু জীবনে আমি একটা জিনিস ভালো করে বুঝেছি, নিজেকে নিজেরই ভালো রাখতে হয়। কেউ আপনার ভালোর চিন্তা করবে না, আপনার কিসে ভালো হবে আগে সেটা ভাববেন। আমি বলছি না স্বার্থপর হতে হবে, কিন্তু কি জানেন, আগে নিজের ঘরে প্রদীপ জ্বেলে তারপর মসজিদে প্রদীপ জ্বালতে হয়। নিজের আগুনে পুড়ে অন্যের মাথায় পানি ঢালার কোনো মানে হয় না। আসুন আমার সাথে, সাজবেন, আমি সাজিয়ে দিব। তরুর কথা দুজনেরই ভালো লাগে, তাই রাগ অভিমান ভুলে তরুর সাথে যায়। তরু দুজনেই সুন্দর করে সাজিয়ে দেও, দুজনের শাড়ি চেঞ্জ করে, নিজের দুটো শাড়ি দেয় দুজনকে। এর আগে যে শাড়ি দুটো পরেছে ওরা তা কিছুতেই একটা বিয়ের অনুষ্ঠানের জন্য উপযুক্ত না। ৩ বউ যখন একসাথে বের হলো, সাজেদা বেগম আর কালাম হোসেন আর চোখে তাকালো। কালাম হোসেনের রক্ত গরম হয়ে গেল। এই লিপি আর ইতির মাথায় কিনেসবো গোবর নাকি? এত করে দুজনকে তরুর বিরুদ্ধে ফুসলিয়েছে তারা দুজন, অথচ এরা কিনা তরুর সাথে মিশে গেল। ৩ বউয়ের মধ্যে সম্পর্ক ভালো হয়ে গেলেই তো অসুবিধা, বিশেষ করে তরু এই মেয়েটা ধানি মরিচ, এই দুজনকে চালাক বানিয়ে ফেলবে। এরপর তিনজন মিলে তাদের মাথায় উঠে নাচবে। বৌভাতের দিন ফাইজান তরুকে নিয়ে যেতে চাইল। তরুর ইচ্ছে করছে কয়েকটা দিন থাকতে এখানে। দুই জায়ের ব্যথায় তরু ব্যথিত, তাছাড়া এই মানুষ দুটোর সাথে হওয়া অন্যায় তরু মানতে পারছে না। সাজেদার বলা সেদিনের কথাও তরুর মাথায় ঘুরছে। সব ভেবে তরুর ইচ্ছে করছে আরো কয়েকটা দিন এখানে থাকতে। তরুর মুশকিলের আসান হয়ে সাজেদা নিজেই ছেলেকে বলল, তোর অফিস আছে, তুই যাবৌটা আসছে, দুটো দিন থাকুক আমার কাছে, তুই ২ সপ্তাহ পর আসিসক্ষণ যাবে। এখন থাকুক, এখন তো ওর কলেজও বন্ধ। ফাইজান বলল, না মা, আমি তরুকে একা রেখে যাব না, কিছুতেইও আমাকে ছাড়া থাকতে পারবে না এখানে। পান্না বলল, কেন লিপি, ইতি ওরা থাকে না নাকি? তুই মনে করস তোর বউরে আমরা যত্ন কম করমু? কালাম হোসেন বলল, তোর বউরে তো আমরা সারাজীবন রাখতে চাইনি, এখানে কয়েকটা দিন বেড়াবে, তাতে তোর এত অসুবিধা কিসের? ফাইজান বলল, না আব্বা, আমার তরুরে ছাড়া থাকতে ভালো লাগে না, আমার দমবন্ধ লাগে, ওরে না দেখলে ওরে যাইতে দেন। লজ্জায় তরুর মুখ লাল হয়ে গেল। কালাম হোসেন তীব্র ঘৃণা নিয়ে একদলা থুতু ছুঁড়ে মারেন। সাজেদা বলল, কি বেলাজ,
বেয়াদব ছেলে বাপের সামনে কেমনে কথা কন লাগে তাও তুই ভুইলা গেছস? না মা, ভুলিনি, কিন্তু বাপ মা যদি ছেলের ব্যক্তিগত এরিয়াতে ঢুকে যায় তাহলে তো আর চুপ থাকা যায় না। তরুকে আমি সাথে করে এনেছি, আবার সাথে করে নিয়ে যাব। সাজেদা অস্থির হয়ে গেল। বান মারতে হলে কবিরাজ বলেছে তরুর চুল লাগবে, নখ লাগবে, পরনের কাপড় লাগবে। তরু এখানে না থাকলে কেমনে করবে? তাছাড়া 11 দিন তরুরও উপস্থিতি থাকা লাগবে। কিন্তু ছেলে যেই বেয়াদবের মতো কথা বলতেছে, এরপর তো স্বামী স্ত্রীর ব্যক্তিগত কথাও বলা শুরু করে দিবে। তরু ফাইজানকে বলল, থাকি না কয়েকটা দিন, তুমি এমন করছো কেন? ফাইজান চোখ রাঙিয়ে বলল, একটা ও বাড়তি কথা বলবা না, চুপচাপ তৈরি হও। তরু ফাইজানের কথার উপর আর জোর গলায় প্রতিবাদ করতে পারল না। নিচের দিকে তাকিয়ে পায়ের আঙুল দিয়ে ফ্লোর খোঁচাতে লাগল। তবে ভেতরে ভেতরে খুব মন খারাপ হলো। তরুর ভেবেছিল শাশুড়ির প্ল্যানটা কি আসলে তা বের করবে, কিন্তু তার হল না। ফাইজানকে এই ব্যাপারটা তরু প্রমাণ ছাড়া বলতে চাচ্ছে না, আবার তদন্ত করতে চায় তরু, তাও বলতে পারছে না। তাই ভাগ্যের হাতে ছেড়ে দিয়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। সাজেদার মুখে অমাবস্যার অন্ধকার যেন, রাগে হাত পা কাঁপছে। এই মেয়েটাকে কিছুতেই সে ধরাশায়ী করতে পারছে না। বারবার তরু তাকে গোল দিচ্ছে। থমথমে মুখে সাজেদা চলে গেল নিজের রুমের দিকে। ফাইজান কারো মেজাজের ধার ধারল না। ফাইজানের মনে আছে বড় ভাইয়ের বলা কথা, তার প্রথম স্ত্রীকে আব্বা মা এই বাড়ি থেকে তাড়িয়েছিল কত জঘন্যভাবে। এরা ভীষণ নিষ্ঠুর। যাকে তাদের পছন্দ না তাকে রাস্তা থেকে সরাতে সবরকম কাজ করতে পারে। ফাইজান কাউকে সেই সুযোগ দিতে চায় না। তরুকে রেখে গেলে এরা তরুকে মেরে ও ফেলতে পারে। একটা সন্তানের কাছে বাবা মা কতটা আপন হয় তা সন্তান জানে। সেই বাবা মায়ের উপর থেকে অল্প আঘাতে সন্তানের বিশ্বাস হারায় না। আর যখন সন্তান বাবা মাকে বিশ্বাস করা ছেড়ে দেয়, তখন তার পেছনে যে একটা কঠিন সত্য লুকিয়ে থাকে তা আর বলার অপেক্ষা রাখে না। মা আর বড় খালা রাতে যখন গোপন বৈঠক করে তরুর ব্যাপারে, ফাইজান সবই শুনে নেয়। শেষ পর্যন্ত মা তরুকে এই দুনিয়া থেকে বিদায় করার সিদ্ধান্ত নিবে, এটা ফাইজানের কল্পনাতীত ছিল, অথচ তাই হতে যাচ্ছে। ফাইজান তরুকে এক মুহূর্তের জন্য ও বাবা মায়ের সংস্পর্শে রাখতে চায় না। এই কথাগুলো ফাইজান তরুকে বলতে পারবে নাকি ভীষণ যন্ত্রণা বুকে বয়ে বেড়াচ্ছে ফাইজান কেউ জানে না তা। লিপি এসে বলল, ফাইজান, রাতে খাওয়া দাওয়া করে যেও না। হয়তরুর সাথে তো আমরা একটু গল্পও করতে পারলাম না। ভালো করে তোমাদের থাকতে হবে না, কিন্তু একটু দেরি করে যাও। ফাইজান সম্মত হল। রাতে খাবার খেয়ে তরুরা বের হল। তরু অনিচ্ছা সত্ত্বেও চলে যেতে বাধ্য হল। রাতে গাড়িতে ফাইজানের সাথে তেমন কোনো কথা হল না। তরুর সারা পথ রাগ করেছিল তরু। কিছুক্ষণ পর দেখলে হোয়াটসঅ্যাপে মেসেজ এসেছে, বড়জা ছবি পাঠিয়েছে তাদের দুই জায়ের। তরু মুচকি হাসে। ভাসুরদের দেশে আনার মিশনে লেগে গেছে তাহলে দুজন। তরুই পরামর্শ দিয়ে এসেছে দুজনকে। দুজন তরুর কথামতো কাজ শুরু করে দিয়েছে। সুন্দর করে সেজে শাড়ি পরে স্বামীদের ছবি পাঠিয়েছে দুজন ফাইজানকে দিয়ে। তরু দুজনের জন্য দুটো নতুন সিম কার্ড এনে দিয়েছে। 1 মাসের জন্য ডাটা প্যাক কিনে দিয়ে এসেছে। রাতে ওয়াইফাই বন্ধ করে দিলে নতুন সিম কার্ড দিয়ে দুজন নেট ব্যবহার করে স্বামীদের সাথে কথা বলতে পারবে। এবার থেকে সকাল বেলা নতুন সিম কার্ডটা অফ করে রাখবে, তাহলে আর চেক করলেও কেউ জানবে না কিছু। ঘটনা দ্রুত ঘটতে লাগল। ফয়সাল নিজের প্রথম প্রেমকে ভুলে লিপিকে জীবনে আপন করতে পারছিল না। আবার আপন করতে চাইলে ও বাবা মা মধ্যখানে বাধা হিসেবে আসে। লিপিকে কাছে পেয়েছে মোটে 1 মাসও। তার উপর ফোনে ও লিপি তেমন একটা কথা বলে না ফয়সাল, ও তাই আগাতে পারে না, নিজের অতীতকেও ছাড়তে পারে না। মাঝখানে দোদুল্যমান জীবন কাটাচ্ছে। ইতির হাজবেন্ড ফরহাদের ইতিকে পছন্দ ছিল না। কালাম হোসেন জোর করবি এই বিয়ে করান তাকে, তাই তার ও বউয়ের প্রতি টান কম। সবার জীবনেরই লুকোনো একটা গল্প থাকে, সেই গল্প কেউ জানে না। যার যার গল্প তার কাছেই মহাকাব্য হয়ে থাকে। ফয়সাল, ফরহাদ দুইজনেই নিজেদের বউয়ের এরকম আকস্মিক পরিবর্তন দেখে চমকিত। সবসময় বউদেরকে দূরের মানুষ হিসেবেই ভাবত এত বছর লিপি, ইতি দুজনেও পরিস্থিতির চাপে কখনো নিজেরাও স্বামীদের সাথে আন্তরিক হতে পারেনি।
শ্বশুর শাশুড়ির মানসিক অত্যাচারের পুরো রাগ গিয়ে পড়ত স্বামীদের উপর, ফলশ্রুতিতে দুজনেরই স্বামীদের সাথে ভীষণ দূরত্ব জন্মায়। তরুর কথা শুনে দুজনেই বুঝতে পারে তাদের এরকম দূরে সরে থাকার জন্যই তৃতীয় পক্ষ সহজেই মাঝে ঢুকে পড়েছে। জীবন একটাই, স্বামীর সঙ্গ যেই বয়সে প্রয়োজন নারীর জীবনে, সেই বয়সে কাছে না পেলে বৃদ্ধ বয়সে পেয়ে কি হবে? সেই সময় কি রোগ ব্যারামের গল্প করবে? তরুর পরামর্শ মতো দুজনেই স্বামীদের আকৃষ্ট করার জন্য রাতে বিভিন্নভাবে সেজেগুজে ছবি পাঠানো শুরু করেছে। এত বছর পর নিজেদের স্ত্রীর থেকে এরকম আহ্বান পেয়ে দুই ভাইয়েরই মনের জমাট অভিমান গলতে শুরু করে দেয়। ছোট্ট একটা জীবন কখন ফুরিয়ে যাবে ঠিক নেই, অথচ নিজের স্ত্রীর সাথে এত দূরত্ব নিয়ে কতদিন ধরে থাকবে? জীবন কি এরকম যুদ্ধ করেই কাটিয়ে দিবে? বাবা মায়ের উপর অভিমান করে নিজেদের যৌবনকালে স্ত্রীর সঙ্গ হারাবে কেন? ফয়সালের প্রাক্তন স্ত্রীর কথা লিপি জানতে পেরেছে। প্রথম রাগ ক্ষোভ ছিল, তরু বুঝিয়েছে ব্যাপারটা। লিপি আর ফয়সালের মধ্যে রুমা ছিল একটা বাধার মতো। তরুর সাজিয়ে দেওয়া কথাটাই লিপি স্বামীকে নিজের মতো করে বলল, আমি জানি আপনি আপনার প্রথম স্ত্রীকে অনেক ভালোবাসতেন, ভাগ্যের পরিহাস হোক আর আপনার বাবা মায়ের কারণে হোক, এখন সে তো আপনার অতীত, আপনার স্ত্রী এখন, উনি এখন পরনারী। আপনি একবার ভেবে দেখেছেন কখনো একজন স্ত্রী হিসেবে আমার মনের ক্ষত কতটুকু? আমার কি দোষ ছিল বলেন? আপনাদের বাবা মা ছেলের মধ্যকার ঝামেলায় আমাকে কেন বলির পাঠা করলেন? আমি কি পেয়েছি বলেন তো? আপনার বাবা মায়ের ব্যবহার সম্পর্কে নতুন করে বলার কিছু নেই, আপনি জানেন সবটাই, তবুও কেন সব সহ্য করে পড়ে আছি বলতে পারেন? আমার তো স্বামী সন্তান নিয়ে সুখে থাকার কথা ছিল, অথচ স্বামীই আমার আপন হল না। যাকে হারিয়েছেন তার জন্য শোক করতে করতে যে আছে তাকেও দূরে সরিয়ে রাখলেন। এতে কি সুখী হতে পেরেছেন বলেন? ঝগড়া ঝামেলা ছাড়া কি হয়েছে? কবে বুকভরা আনন্দ নিয়ে আপনি ঘুমাতে গিয়েছেন? আপনি যেমন কষ্টে আছেন আমিও তেমন জ্বলছি। এটা কোনো মানুষের জীবন না, আমি শুধু আপনার ভালোবাসা পাবার আশায় এত বছর ধরে সহ্য করে যাচ্ছি সব, আমার ভালোবাসাটা কি আপনার চোখে একটু পড়ে না বলেন? ফয়সালের ভুল ভাঙে লিপির কথা শুনে লিপি ভুল কিছু বলেনি, যৌবন কাল শেষ হওয়ার পথে, অথচ লিপি তার কাছে এসে কি পেল? বাবা মায়ের উপর রাগ করে লিপিকে কষ্ট দিচ্ছে। লিপি তো আর স্ত্রী, একদিনের জন্য তো না, সারা জীবনের জন্য তাকে কষ্ট দিয়ে কি লাভ? ফয়সাল ফাইজানকে কল দিল। ফাইজান বলল, ভাই দেশে আসেন, অনেক হইছে, আপনি মেজো ভাই দুজনেই চলে আসেন, ভাবিদের সাথে আপনারা অবিচার করতেছেন। ফয়সাল এরপর নিজের মেজো ভাইকেও কল দিল। দুই ভাই দীর্ঘ সময় কথা বলে সিদ্ধান্ত নিল আগামী 2 সপ্তাহের মধ্যে দেশে আসবে। বাবা মাকে জানাবে না, বাবা মাকে জানালে ওনারা যে আসতে নিষেধ করে দিবে তা তাদের অজানা নয়। শুধু ফাইজানকে জানালো। ফাইজান তরুকে বলল, কি ব্যাপার তরু, তুমি এমন বুদ্ধি দিলা যে বড় ভাই মেজো ভাই দুজনেই আসতে চাচ্ছেন, অন্যের বউদের বুদ্ধি দিতে পারো স্বামীকে ইমপ্রেস করতে হবে কিভাবে, অথচ নিজে? তরু ফাইজানের গলা জড়িয়ে ধরে বলল, আমি পারবো না, সেটা তুমি করবে আমাকে ইমপ্রেস। কালাম হোসেন ফাইজানকে কল দিয়ে বলল, আগামীকাল আমি আর তোর মা ঢাকা আসমু, তোর মায়ের নাকি তরুর জন্য পরাণ পড়ে। ফাইজান বলল, ঠিক আছে আব্বা, আসেন আপনারা। মনে মনে সিদ্ধান্ত নিল আজকেই কিছু অগ্রিম সতর্ক নিতে হবে। মায়ের উদ্দেশ্য ফাইজানের কাছে পরিষ্কার। ফাইজান তরুকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, তরু, আমি যদি কিছু কথা বলি তুমি আমার কথা রাখবে? তরু অবাক হয় ফাইজানের এরকম নিরুত্তাপ কণ্ঠস্বর শুনে, যেন ফাইজান ভেঙে গুড়িয়ে গেছে। অনেক কি হয়েছে ফাইজানের? এত নিস্তেজ কেন তার কথা? তরুর ভয় করে। ফাইজান তরুকে নিজের বাহু বন্ধনে আবদ্ধ করে বলল, তরু, তুমি আমার কত শখের নারী তা বুঝি আমি তোমাকে কখনো বুঝাতে পারব না।
আমি সবসময় চাই তুমি ভালো থাকো, তোমার ভালো থাকার মাঝে যে কাটা হয়ে আসবে সে কাটা আমি উপড়ে ফেলে দিব। আগামীকাল আব্বা মা আসবেন, আমি আগামীকাল অফিস যাব, নাতবে পরশু থেকে অফিস যাওয়ার সময় তুমি আমার সাথে যাবে। আব্বা মাকে যা বলার আমি বুঝিয়ে বলবো, আমি তোমাকে ওনাদের সাথে একা বাসায় রেখে যেতে পারবো না। এই পৃথিবীতে আমি ছাড়া দ্বিতীয় কারো কাছে আমি আমার বউকে নিরাপদ মনে করি না। যাওয়ার সময় অবশ্যই আমাদের রুমে তালা দিয়ে যাবে। আব্বা মা আসার সময় খাবার কিছু নিয়ে আসে, যদি তোমার জন্য আলাদাভাবে ভালোবেসে তুমি তা কিছুতেই খাবে না। তরুণা মানে নাই ছাড়া ও যে কোনো কিছু খাওয়ার আগে অবশ্যই চারকুল পরে নিবে। সূরা বাকারার ১০২ নম্বর আয়াত পড়বে। প্রতিনিয়ত চুল আঁচড়াবে, ওয়াশরুমে গিয়ে একটা চুল যাতে ফ্লোরে বা বাহিরে না পাই আমি। তরু তোমার একটা কাপড় একটা সুতাও যেন বাহিরে বা বারান্দায় না থাকে। জামা কাপড় রাতে ধুয়ে বারান্দায় দিবে, সকালে নামাজ পড়ে সব আলমারিতে তুলে রাখবে, ভেজা থাকলে ভেজাই তুলে রাখবে, আলমারিতে তালা দিয়ে রাখবে। তরু অস্থির হয়ে বলল, কি হয়েছে ফাইজান, তুমি এত অস্থির হয়ে আছো কেন? রাতে বাসায় মসজিদের ইমামকে নিয়ে এলে তখন কি আব ঝাড়ফুঁক করালে ওনাকে দিয়ে? আমি কিছুই বুঝতে পারছি না। ফাইজানের দুই চোখ ভিজে উঠল। তরুকে বুকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, কিছু হয়নি জান, আমাদের জীবনে একটা ঝড় আসতে চলেছে, এই ঝড়টা আসতই, তাই আমি ও সুযোগ দিচ্ছি আসার জন্য। হয় সব একেবারে ঠিক হয়ে যাব, নয়তো ভেঙে গুড়িয়ে যাবে। এই হোক আমার তরু, শুধু আমার থাকবে, তাকে আমার করে রাখার জন্য আমি সব রেডি করে রাখছি। তরু বুঝতে পারছে ফাইজান কোনো কারণে খোলাসা করছে না তরুর কাছে, সে তরুকে নিয়ে যে চিন্তিত এটা তরু ভালো করে বুঝতে পারছে। তরু আর কিছু জানতে চায় না, তার মানুষটার সবকিছু জুড়ে সে আছে, এটাই তার জন্য সবথেকে দামি। ফাইজানের বুকের সাথে তরু একেবারে মিশে গেছে। ফাইজানের তপ্ত নিঃশ্বাস এসে তরুর মুখে পড়ছে, সারা শরীর কেমন শিরশির করে উঠছে। ফাইজানের প্রতিটি স্পর্শে তরুর নিঃশ্বাস ভারী হয়ে আসে, শক্ত করে খামচে ধরে ফাইজানকে তরুর দুই চোখে মৌন আহ্বান। তরু ফাইজানের পিঠ খামচে ধরে আছে, ফাইজানের ঘর্মাক্ত শরীর তরুর বুকের উপর পড়ে আছে। ভালোবাসার মানে বলতে তরু বুঝে, আস্ত একটা ফাইজানের বাহিরে আর কোনো ভালোবাসার অর্থ তরু বুঝতে চায় না। কালাম হোসেন আর সাজেদা যখন আসলো তখন দুপুর তরু রান্না করেছে গরুর মাংস, রুই মাছ ভুনা, চিংড়ি মাছের মালাইকারি, পোলাও। হাত মুখ ধুয়ে সবাই একসাথে খেতে বসে তরু সবাইকে খাবার বেড়ে দিতে নেই। ফাইজান তরুকে বলল, তুমি অনেক রান্না করেছ, এবার তুমি বসো, আমার সার্ভ করছি। তরু কথা বাড়ায় না, সে আসলেও খুব ক্ষুধার্ত। বসে পড়ে ফাইজান বেড়ে দেয় খাবার। সাজেদা স্বামীর দিকে তাকিয়ে চোখ দিয়ে ইশারা করে বুঝাতে চায়, দেখছেন আপনার পোলা বউয়ের কেমন গোলামি করে। কালাম হোসেন স্ত্রীর চোখের ভাষা বুঝতে পেরে বললেন, তুই অফিস করার পাশাপাশি তোর বউয়ের কাজও করস দেখতেছি। কালাম হোসেনের খোঁচা দেওয়া কথা বুঝতে অসুবিধা হয় না কারোতরুর হাত থেমে যায়, আসতে না আসতে এরা শুরু করে দিয়েছে। ফাইজান হেসে বলল, স্ত্রীকে কাজে সাহায্য করা রাসূলের সুন্নত। আব্বা রাসূল নিজেও তার স্ত্রীদের কাজে সাহায্য করতেন, আর সংসারের কাজ যে একা মহিলাদের দায়িত্ব এই ধারণা ভুল আমরা নিজেরাই এসব নারীদের উপর চাপিয়ে দিই। তোর আব্বারে তো জীবনে দেখি নাই এসব সুন্নত পালন করতে, সব সুন্নত লাগে তুই জানস আর কেউ জানে না। এইটা জানস না মায়ের পায়ের নিচে যে বেহেশত। মায়ের কথা শুনে ফাইজান হেসে ফেলে বলে, জানি তো মা, জানি, দেখেই তো অনেক কিছু জেনেও চুপ করে আছি তোমার পায়ের নিচের বেহেশতের আশায়, আর এজন্যই তো আমার বেহেশতকে আমি খাবার বেড়ে খাওয়াতে চাচ্ছি, আমি তাদের সেবা করতে চাচ্ছি। তোমার পায়ের নিচে আমার বেহেশত মা, তরুর বেহেশত না, তাই তরুর কোনো বাধ্যবাধকতা নেই তোমাদের প্রতি। তাছাড়া তোমার পায়ের নিচের ওই বেহেশতে যেতে হলে ও তরু দেওয়া সার্টিফিকেট লাগবে। সাজেদা চুপ হয়ে যায়, এই ছেলে যে বিগড়ে গেছে তা তো অজানা নাই, জন্যই সাজেদা এবার ফাইনাল সিদ্ধান্ত নিয়ে এসেছে। খাওয়ার পর সাজেদা কালাম হোসেন বিশ্রাম নিতে গেলেন। ফাইজান তরুকে বলল, কষ্ট পাচ্ছ জানি, তবুও বলবো একটু ধৈর্য ধর, তরু ঠিক হয়ে যাবে সব। ওনারা যখন বুঝতে পারবে যত যাই করুক আমি তোমার ব্যাপারে এক চুলও ছাড় দেওয়ার মানুষ না দেখবে, তখন আর এরকম করবে না। তরু বলল, তুমি এত ভালো কেন ফাইজান? ফাইজান তরুর কপালে চুমু খায়।
পরদিন ফজরের সময় তরু ফাইজান দুজনেই রান্নাঘরে ঢুকে যায়। রান্না শেষ করতে করতে 7টা বেজে যায়। নাশতা করে ফাইজান তরুকে তৈরি হতে বলে। সাজেদা জিজ্ঞেস করে, তরু কোথায় যাবে? ওর তো ক্লাস শুরু হয়নি। ফাইজান বলল, মা, তরু একটা কম্পিউটার কোর্স করে আমার অফিসের ওখানে, তারপর একটা বেকিং কোর্সও, তাই আমার সাথে সকালে যায়, ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায়। একসাথেই ফিরে আসি দুজন, সব রান্না করা আছে, তুমি আর আব্বা দুপুরে খেয়ে নিও। তরু ফাইজানের দিকে তাকায়, এই মানুষটা তাকে ভালো রাখার জন্য কত কি করে যাচ্ছে। তরু এই ভালোবাসার মর্যাদা দিতে পারবে তো? সাজেদার মুখ চুন হয়ে যায়। ফাইজান তরুকে নিয়ে বের হয়ে যায়। তরু এখনও বুঝতে পারছে না তরু যাবে কোথায়। ফাইজানকে বলতেই ফাইজান বলল, আব্বা মা যতদিন আছে ততদিন তুমি আমার সাথে বের হয়ে এসে একটা পাবলিক লাইব্রেরিতে বই পড়বে, ঘুরে বেড়াবে এদিক ওদিক। তরু চলে যেতেই সাজেদা কাজে লেগে যায়। তরুদের রুমে ঢুকতে যেতেই দেখে দরজা বন্ধ। সাজেদার রাগ হয় খুব। সারা ঘর তন্নতন্ন করে খুঁজে ও একটা চুল খুঁজে পায় না সাজেদা। কি আশ্চর্য! সারা দুনিয়ার মানুষের চুল পড়ে, এই মেয়ের কি চুল ও পড়ে না? তরুর ব্যবহার করা কোনো কাপড় ও পায় না খুঁজে সাজেদা। ভীষণ রাগ লাগে তার। একটা কিছু তো তার দরকার। কি করবে এবার? সাজেদা আর কালাম হোসেন 3 দিনের মাথায় গ্রামে ফিরে এলেন। তাদের উদ্দেশ্য সফল হয়েছে। হারামজাদি তরু নিজের চুলে কোন তেল দেয় কে জানে, একটা চুলও পাওয়া যায়নি। তরু আর ফাইজান বের হয়ে গেলে স্বামী স্ত্রী দুজন তন্নতন্ন করে খুঁজতেন একটা চুল যদি পাওয়া যায়। অবশেষে সফল হলেন, চুল না পেলেও নখ পেলেন। সাজেদা আর কালাম হোসেনের মাথায় আগুন ধরিয়ে দিতেই যেন ঢাকা থেকে ফিরে আসার 2 দিন পর সন্ধ্যাবেলায় দেখেন ফয়সাল আর ফরহাদ দুজনেই ঘরের দরজায় দাঁড়িয়ে। সাজেদার মনে হল সে বুঝি স্বপ্ন দেখছে। ওরা বিদেশ থেকে চলে এলো, কাউকে কিছু না জানিয়ে এভাবে? কালাম হোসেন গম্ভীর হয়ে বললেন, ঘটনা কি? ফরহাদ বলল, ঘটনা কিছু না আব্বা, আপনাগো জন্য পরাণ পড়ে তাই একেবারে দেশে চলে আসছি। 2 ভাইদের সেই ছোট খাটো কিছু কর্মু। কালাম হোসেনের যেন নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। ছেলেরা একেবারে চলে এসেছে শুনে। ফয়সাল বলল, আব্বা, সারা জীবন টাকা পয়সা কামাই করে লাভ কি যদি বাপ মা বউয়ের মুখটাই না দেখে থাকা লাগে? কম তো কামাই করি নি আমরা, এবার না হয় অল্প কামাই করমু। টাকা পয়সাতে সুখ নাই আব্বা, লাখ লাখ টাকা কামাই কইরা দেখছি মনে শান্তি পাই নাই। কিন্তু যখন 2 ভাই সিদ্ধান্ত নিলাম একবারে দেশে যামু গা, দেশে যা পারি করমু, তারপর দেখলাম মন খুশিতে কেমন ভইরা গেছে। সাজেদার ভীষণ কান্না এলো। মাত্র বড় নাতনির বিয়ে হয়েছে, ভেবেছিলেন ছেলেদের পয়সা দিয়ে অন্য নাতনিদেরও বিয়ে দিবেন, আর বুঝি তা হল না। এবার থেকে তো মেয়েদেরও মাসে মাসে টাকা পাঠাতে পারবেন না। লিপি ইতি দুজনেই রান্নাঘরে বসে আছে। এত লজ্জা লাগছে কেন? একে অন্যের দিকে তাকিয়ে ফিক করে হেসে দেয়। তো দিনে বুঝি সুখপাখি ধরা দিল। ফরহাদ ফয়সাল আসার 10 দিনের মাথায় ফাইজানের একদিন খুব মাথা ব্যথা উঠল। তরু পাগলের মতো হয়ে গেল। ফাইজান নিজের চুল খামচে ধরে ছিঁড়ে ফেলতে চাইছে যেন। তরু দিকবিদিক শূন্য হয়ে পড়ল। 3-4 দিন ধরে ফাইজান কেমন মনমরা হয়ে থাকছে, খাওয়া দাওয়া ও করছে না। তরু কি করবে ভেবে না পেয়ে ফয়সালকে কল দিয়ে জানায়। ফয়সাল বাবা মা ফরহাদকে জানায়। রাতের বাসেই 2 ভাই ঢাকায় রওয়ানা দেয়। সাজেদা কালাম হোসেনের দিকে তাকায় ভয় ভয়। কালাম হোসেন নিজেও বুঝতে পারছেন না তার ছেলে কেন অসুস্থ হয়ে পড়ল। এরপর ঘটনা ঘটে আরও দ্রুত। ফাইজানের শরীর আরও বেশি খারাপ হয়ে যায়, মেজাজ উগ্র হয়ে যায়, সারাক্ষণ কেমন অস্থির হয়ে থাকে। তরু বারবার জিজ্ঞেস করে ও বুঝতে পারে না ফাইজান কেন এমন করছে। সন্ধ্যাবেলা তরু নাশতা বানাচ্ছিল। ফাইজান ভাইদের সাথে কথা বলছে। নাশতা নিয়ে যেতেই ফয়সাল বলল, তরু, ব্যাগ গুছিয়ে নাও, তোমরা কয়েকদিন বাড়িতে গিয়ে বেরিয়ে আসো, জায়গা পরিবর্তন হলে ফাইজানের ও হয়তো ভালো লাগবে। তরু ফাইজানের দিকে তাকায়, কেমন আধমরা হয়ে বসে আছে ফাইজান। তরুর নিজেকে পাগল পাগল লাগছে। ফয়সাল ফরহাদ উঠে বের হয়ে যেতেই তরু ফাইজানকে জড়িয়ে ধরে শক্ত করে। ফাইজান বলল, কেঁদো না তরু, আমি জানি না আমার কেন এমন হচ্ছে, আমি যদি মারা যাই তরু,
তুমি আমার কবরটা দেখতে এসো মাঝে মাঝে প্লিজ, তোমার হাত ধরে বৃদ্ধ হওয়ার অনেক ইচ্ছে ছিল আমার, আল্লাহ হয়তো ততদিন আমার হায়াত রাখবেন না, আমি তোমাকে অনেক ভালোবাসি তরু। তরু ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, তাকে ভালোবেসে আগলে রাখার মতো একটা মানুষই আছে দুনিয়ায়, তার এরকম অবস্থা তরু কিছুতেই মানতে পারছে না। বাড়ি ফিরে ফাইজান ঘুমাতে গেল না, তরুকে বলল, তুমি ঘুমাও তরু, আমি একটু ভাইদের সাথে বসি। তরু কিছু বলল না, যেভাবে ফাইজানের মনটা ভালো থাকে তাই করুক, তবুও ওর সব ঠিক হয়ে যাক। ভাইদের সাথে বাপ মার রুমে গিয়ে বসে ফাইজান, রাত্রি তখন 1:30 বাজে। সাজেদা ফাইজানের দিকে তাকিয়ে আঁতকে উঠে, ফাইজানের শরীর কেমন ভেঙে গেছে। বিছানায় হেলান দিয়ে সাজেদা বসেছিল, ফাইজান মায়ের পা দুটো কোলে তুলে নিল। কোনো কথা বলল না, তার মাথা ব্যথা শুরু হচ্ছে আস্তে আস্তে। সাজেদা তাকিয়ে দেখে ফাইজানের চোখ মুখ কেমন হয়ে যাচ্ছে, কেঁপে উঠছে ফাইজান। সাজেদার দম বন্ধ লাগছে, কি হলো তার ছেলের? ফাইজান বারবার বলতে লাগল, মা আমি মরে যাব, মা আমি মরে যাব, আমি তরুকে কথা দিয়েছিলাম সুখে রাখব, সেই কথা আমি আর রাখতে পারলাম না মা, আমার মাথার যন্ত্রণার চাইতে বেশি যন্ত্রণা হচ্ছে তরুর জন্য, আমি মরে গেলে আমার তরু কিভাবে থাকবে? ওর কেউ নেই মা, এত বড় পৃথিবীতে আমার তরু একেবারে একাও, এতিম মেয়ে, ওর মাথার উপর বাবার ছায়া নেই, স্বামীর ছায়া, ও যদি চলে যায় তরু বাঁচবে না মা, আমার যদি কিছু হয় ওকে তোমরা সবাই দেখে রেখো। সাজেদা কালাম হোসেনের দিকে তাকায়, আর সহ্য হয় না তার, তরু ছাড়া ছেলের মুখে কোনো কথা নেই যেন। এত ভালোবাসে কেন ছেলে তরুকে? ফাইজান মাথার চুল খামচে ধরে, তারপর বিছানা থেকে মাটিতে লুটিয়ে পড়ে যায়। সাজেদা চিৎকার করে উঠে কালাম হোসেনকে বলে, কি করছেন আপনি? কারে বান মারছেন? সব কিছু আমার পোলার হইতেছে কেন? কালাম হোসেন নিজেও বুঝতে পারছে না এরকম হলো কেন, আর চুপ থাকার সময় নেই, পুরোটা যে ব্ল্যাক ম্যাজিকের জন্য হচ্ছে তা তাকে কেউ আর বলতে হবে না, কিন্তু এরকম উল্টো ম্যাজিক হলো কেন? ফাইজানের জ্ঞান ফেরে কিছুক্ষণ পর ফয়সাল, ফরহাদ দুজনে ফাইজানের দুই পাশে বসে ফাইজানকে শক্ত করে ধরে আছে। ফাইজান মায়ের দিকে তাকিয়ে বলল, খুশি হচ্ছ তো মা? তোমার ছেলের জীবনের প্রদীপ আস্তে আস্তে নিভে যাবে, ভালো লাগছে খুব? সাজেদা ভয় পায়, ফাইজান এসব বলছে কেন তাকে? ফয়সাল বলল, কি হইছে মা? কিসের বান মারার কথা বলছেন আপনি? সাজেদা ভীত চোখে তাকায় স্বামীর দিকে, কালাম হোসেনের মনে হয় এখন সবটা না জানালে দেরি হলে তার ছেলেকেই হারাতে হবে। কালাম হোসেন মুখ খোলে, তাই তাছাড়া কালাম হোসেনের সন্দেহ হচ্ছে ফাইজান হয়তো জানে ব্যাপারটা, এজন্যই তার মাকে এই কথাগুলো বলেছে। কালাম হোসেন গম্ভীর হয়ে বলল, আমরা কেউই তরুকে মন থেকে মানতে পারিনি, তার উপর ফাইজান ওর বউরে শহরে নিয়ে গেছে, ওদের দুজনকে আলাদা করার জন্যই রাগের মাথায় তোর মা আর আমি সিদ্ধান্ত নিলাম তরুকে এই দুনিয়া থেকে বিদায় করে দিমু। তার জন্য আমরা ঢাকায় যাই, তরুর চুল, নখ বা ব্যবহার করা কাপড় একটা দরকার ছিল আমাদের, কিন্তু ওখানে গিয়ে কিছুই পাচ্ছিলাম না। তারপর 2 দিন পর তরু ডাইনিং টেবিলের এখানে মোড়ায় বসে নখ কাটে। আমরা সেই নখ নিয়ে সেদিনই চলে আসি, পরদিনই বান মারি একটা পুতুলের মাথায় সুই ঢুকানো হয় যাতে তরু মাথার যন্ত্রণায় ছটফট করতে করতে ধীরে ধীরে মারা যায়। কিন্তু জানি না সবকিছু তরুর না হয়ে ফাইজানের হলো কেন। আমার ছেলের কোনো ক্ষতি হোক তা আমরা কেউই চাই না কখনো, আমরা জানি যা করছি তা অন্যায়, কিন্তু তবুও করছি। ফাইজান মিটিমিটি হেসে বলে, আব্বা, আমি আগেই জানতাম আপনারা ঢাকায় কেন যাচ্ছেন, আমি তরুকে বলেছিলাম যাতে চুল বাহিরে না আঁচড়ায়, ও ওয়াশরুমে চুল আঁচড়াতো, তাই আর ওর কোনো কাপড় বাহিরে রাখতে আমি নিষেধ করি। আর নখের কথা বলছেন না? ওই নখটা আমার ছিল আব্বা, তরুর আগে আমি নখ কেটেছিলাম ওখানে, তরু সেদিন নখ কাটে নিনেল শাইনার দিয়ে নখ ঘষছিল, এটাকে মা ভাবছিল যে তরু নখ কাটে, আমি ইচ্ছে করেই সবটা করেছি, তোমরা তরুকে মেরে ফেলতে চেয়েছিলে, অথচ তোমরা জানো না আব্বা, তরুর এক চুল ক্ষতি হলে আমার সারা শরীর ক্ষতবিক্ষত হয়ে যায়। কেমনই ভাবছো আব্বা, তরু মারা গেলে আমি বাঁচতাম। আমি ওয়াদা করছি, আমি তরুর এক চুল ক্ষতি হতে দিব না। আমি জানতাম চুল,
নখ, কাপড় যেকোনো একটা পেলেই তোমাদের উদ্দেশ্য পূর্ণ হবে, কিন্তু তরু চুল, কাপড়ের সাথে আমার চুল আর কাপড়ের পার্থক্য আছে, সেগুলো দিয়ে তোমরা বুঝতে পারতে আমার না তরুর, তাই আমি সিদ্ধান্ত নিলাম যে নখ দিয়েই ব্যাপারটা ঘুরিয়ে দিতে হবে। এই নখ নিয়ে এসেছিলে, সেগুলো আমার নখ, নিজের ছেলের মৃত্যুর রাস্তায় তোমরা করে দিয়েছ আব্বা। আমার তাতে কোনো আফসোস নেই, তোমরা তো চাইতে তরু আর আমি আলাদা হয়ে যাই, যাতে আমার মৃত্যুই তরুকে আর আমাকে আলাদা করে দিবে। তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, আমি ছেলে হিসেবে ব্যর্থ ছিলাম, তোমাদের খুশি করতে পারিনি, তাই তার শাস্তি আমি মাথা পেতে নিলাম মা। সাজেদা ডুকরে কেঁদে উঠে বলল, ও বাপ, তুই এসব বলিস না, তোর কিছু হইব না মা, আছি নাসব ঠিক কইরা দিমু, সব ভালো হয়ে যাইব। ফাইজান উঠে দাঁড়িয়ে বলে, মা কিছুই ঠিক করতে হবে না, তোমরা বাবা মায়েরা ছেলেমেয়ের ভালো চাইতে গিয়ে মাঝে মাঝে কতটা খারাপ করে ফেলো তা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি মা, তুমি আমার ভালো চাইলে আমার কাছ থেকে তরুকে আলাদা করতে চাইতে না। ফাইজান টলমল পায়ে রুমে যায়, তরু জেগেছিল, বসে অপেক্ষা করছিল ফাইজান আসার জন্য। ফাইজান তরুকে জড়িয়ে ধরে বলে, আমরা চলে যাব আগামীকাল সকালে। তরু বুঝতে পারে না এই তাড়াহুড়ো করে আসার মানে কি, আবার চলে যাওয়ার মানে কি। সাজেদা আর কালাম হোসেন ভাবতেও পারেনি পরদিন সকালে তাদের জন্য কি অপেক্ষা করছে। পরদিন সকালে ফাইজান তরুকে নিয়ে বের হতে গিয়ে দেখে ফয়সা, ফরহাদ, লিপি, ইতি সবাই ব্যাগ গুছিয়ে দাঁড়িয়ে আছে। কালাম হোসেন কিছু বুঝতে না পেরে জিজ্ঞেস করলেন, ব্যাপার কি? ফয়সাল বলল, আব্বা, আপনারা আমাদের 3 ভাইয়ের সাথে কম জুলুম করেননি, প্রতি পদে পদে আমরা আপনাদের থেকে প্রতারণা পেয়েছি, তবুও চুপ ছিলাম। আমরা আপনাদের জন্য আমার প্রথম বউ, আমার অনাগত বাচ্চা সব হারাতে হয়েছে, আমি তবুও মেনে নিয়েছিলাম। আপনারা আমাদের 2 ভাইকে দেখে শুনে বিয়ে করালেন নিজেদের পছন্দ মতো, কিন্তু তাতে লাভ কি হলো? আমাদের আর আমাদের স্ত্রীদের মধ্যে দূরত্ব করে রাখলেন। সব কিছু মেনে নিয়েছি, আপনারা নিচু মনের জানতাম, কিন্তু এত জঘন্যতা ভাবতে পারিনি। শেষে কিনা এই কাজটা করলেন। তরু, লিপি, ইতি একে অন্যের মুখের দিকে তাকায়। 3 ভাইয়ের কেউই বউদের জানায়নি এই ঘটনা। বাবা মা তো বউদের কাছে নিজেদের কর্মকাণ্ডের জন্য এমনিতেই ছোট হয়ে আছে, আর অপরাধী করতে চায় না। ফরহাদ বলল, আমরা তাই বাড়ি থেকে চলে যাচ্ছি, আমরা কেউই আসলে কখনো আপনাদের মনের মতো হতে পারবো না, আর না আমাদের বউয়েরা পারবে আপনাদের মন মতো হতে, তো টানাপোড়েন নিয়ে বাঁচা যায় না। জানি আমরা থাকা না থাকা নিয়ে আপনাদের কোনো অসুবিধা নেই, প্রতি মাসে আপনারা টাকা পেয়ে যাবেন, এই দুনিয়ায় টাকাই আপনাদের কাছে সবচেয়ে প্রিয়। সম্পর্ক, মায়া, মমতা, ভালোবাসা এসব কিছুই দরকার নেই আপনাদের জীবনে। আমরা না থাকলেও আপনারা সুখে থাকবেন জানি। কালাম হোসেন আর সাজেদাকে রেখে 3 ভাই বের হয়ে গেল। এত মানসিক যন্ত্রণা নিয়ে বাঁচা যায় না। আপাতত 3 ভাই একসাথে ফাইজানদের বাসায় থাকবে। সামনের মাসে নতুন একটা ফ্ল্যাট নিবে 3 বেডরুমের। গাড়িতে বসে তরু ফাইজানের দিকে তাকায়। ফাইজান তরুর মাথাটা বুকে টেনে নিয়ে বলে, সব ঠিক হয়ে যাবে তরু, তুমি ভালোবেসে আমার হাত ধরে রাখলে আমি সব বাধা অতিক্রম করতে পারব। তরু কাঁদে, ফাইজানের বুকে মাথা রেখে খুশির কান্না। এই বিশাল দুনিয়ায় এতিম মেয়েটার জন্য ও একটা বুক আছে যেখানে সে ইচ্ছেমতো কাঁদতে পারে, এইটুকুই তো চেয়েছিল তরু জীবনে। আল্লাহ তাকে ফিরিয়ে দেয় নিসারা জীবন, যাতে এভাবেই থাকতে পারে, তাই চায় তরু। আমেনা বসেছে একটা প্লাস্টিকের চেয়ারে, তার সামনে একজন জমির দালাল বসে আছে, ফোনে কথা বলছে। লোকটা নাম জমির আলী। যেসব জমি নিয়ে ঝামেলা হয় লোকটা সেসব জমি নিয়েই কারবার করে। আমেনা বসে অপেক্ষা করছে কথা শেষ হওয়ার জন্য, যত তাড়াতাড়ি সম্ভব এই সব জায়গা জমির একটা ব্যবস্থা করে ফেলতে হবে। আলমগীর কথা বলছে ফোনে, দেশে না থাকায় ফোনের মাধ্যমেই সব কথা বার্তা বলতে হচ্ছে তাকে। জমির আলী বলল, আলমগীর ভাই, আপনি এত চাপ নিয়েন না, বুঝেন নাই এসবো আমার এক হাতের খেলেরকম কত কাজ করছি এই জীবনে, আমার কাজে তো 2 নম্বর, বুঝেন নাই? শুধু আমার পকেটটার দিকে একটু খেয়াল দিয়েন, বুঝেন নাই? তাছাড়া যত বেশি ঝামেলার কাম, তত বেশি পকেট ভরা হইতে হয়, বুঝেন নাই? আমেনা মনে মনে ভাবল, এই লোক যেরকম করে বলতেছে শেষ পর্যন্ত সব বিক্রিবাট্টা করে দিতে পারবে তো।
কম করে হলেও ১.৫ কোটি টাকার সম্পদ, সব মিলিয়ে দরকার হলে এই লোককে ২০ লাখ টাকা দিবে, তবুও কাজটা করে নিতে পারলে একবার। আমেনার ভাবনার মধ্যে তরু এসে সালাম দিল। আমেনাকে সপ্তাহ খানেক বেড়ানোর জন্য এসেছে বাড়িতে ফাইজান, যদিও তরুকে কিছুতেই ছাড়তে চাচ্ছে না, তবুও তরুর দিকে তাকিয়ে আর পারে নি। তাছাড়া একটু ঘুরে আসলে তরুর ভালো লাগবে ভেবে শেষে রাজি হল, কিন্তু ফাইজানের শঙ্কা রয়েই গেল। আমেনা প্রথমে চমকে উঠে তরুকে দেখে, তরু এই সময় এখানে? তরু দেখল আমেনার সাথে লোকটার হাতে অনেকগুলো দলিল। তরুর দৃষ্টি নিবন্ধ হয় দলিলের উপর লিখে আকবর রাবেয়া লিখা নামে তরুর বাবার নাম। এক মুহূর্তে তরু বুঝে যায় ব্যাপারটা, এরা তরুদের সম্পত্তি নিয়ে কিছু একটা করতে চাইছে। আমেনা জমির আলীকে কিছু বলতেও পারছে না তরুর সামনে। জমির আলী নিজের আবারও বলল, যাই হোক, যেই জমিই হোক, সেসব নিয়ে অসুবিধা নেই, আপনি চিন্তা করবেন না, বুঝেন নাই? আমেনা লাফিয়ে উঠে তরুকে ঘরের দিকে নিয়ে যায়। বলে, হঠাৎ এখানে আসলি কি মনে করে? তোর মার কাছে যাস নাই? তরু যে বুঝতে পেরেছে সেটা আমেনাকে বুঝতে না দিয়ে বলল, শ্বশুর বাড়ি থেকে বেড়াতে মানুষ কই যায়? বাবার বাড়ি তো আসে, আমার বাবার বাড়ি তো এটা, আমি তো এখানেই আসব চাচি। আমেনা মুখ ভোঁতা করে বলল, এইখানে তো তোর মা নাই, মানুষ মার কাছে যায়, এইখানে তোর কে আছে? তরু বলল, মা নাই তো কি, তুমি আছো। আমার বাপের বাড়িতে এত বছর ধরে থাকতেছ, ফ্রি আমাদের সব কিছু ভোগ করতেছ, আমি বেড়াতে আসলে আমার সেবা যত্ন করবা না একটু? এত যে আমাদের সবকিছু ভোগ করছ, তার একটু হলেও তো প্রতিদান দিবা। যাও তো চাচি, আমার জন্য ঘন করে ১ কাপ দুধ চা বানিয়ে আনো। আর লতা কই? ওরে বলো আমার বিছানাটা একটু ঠিকঠাক করে দিতে, এইটুকু পথ, অথচ জ্যাম ঠেলে আসতে আসতে আমি টায়ার্ড হয়ে গেছি, আমি গোসল সেরে নিই এই ফাঁকে। আমেনা অবাক হয় তরুর ব্যবহার এতটা বদলে গেল। আগে তো তাকে আপনি করে বলতো, এখন কিনা তুমি করে বলছে। তার উপর কেমন হুকুম করছে। আমেনা চুপ করে রইল। তরুকে এখন আর ঘাটানো উচিত হবে না, আপাতত ওর মর্জিমাফিক চলবে, তা না হলে বেঁকে বসে যদি কোনো কিছু করে বসে। লতা একটা সিরিয়াল দেখছিল, তরু এসেছে শুনে লতার পুরনো ঘা তাজা হয়ে ওঠে। তরু সব কেড়ে নিয়েছে লতার থেকে, লতাকে হারিয়ে দিয়েছে জীবনের সবখানে। আমেনা যখন বলল তরুর রুম গুছিয়ে দিয়ে আসতে লতার, তখন ইচ্ছে করল তরুর গলা টিপে ধরে গিয়ে আমেনা লতাকে বলল, সাবধান, তরুর সাথে ভালো ব্যবহার করবি, এখন কোনোভাবে তরুকে খেপানো যাবে না, ভালোয় ভালোয় চলে যাক এখান থেকে, তারপর আমরা সব বিক্রি করে পগার পার, এরপর তরুকে বুঝামু কত ধানে কত চাল। তরু লতার রুমের বাহিরে দাঁড়িয়ে হাসেমনে মনে বলল, আর আমি বুঝাবো কত চালে, কত মুড়ি চাচি। লতা মুখে প্লাস্টিকের হাসি ঝুলিয়ে তরুর কাছে যায়। তরু ব্যাগ থেকে জামা কাপড় বের করছে। লতা গিয়ে বলল, কি রে, কেমন আছিস? তরু হেসে বলল, খুব ভালো আছি, তুই? লতা বলল, আছি কোনো রকম। তরু গোসলে ঢুকে যায়। লতা বিছানা ঝেড়ে রুম ঝাড়ু দেয়। এই রুমটা তরু তালা মেরে গিয়েছিল, তাই কেউ এই রুমে আসতে পারে না। জানালা খুলে রুমে এয়ার ফ্রেশনার স্প্রে করে দিল। লতা বিছানায় একটা নতুন চাদর বিছিয়ে বালিশের কাভার পাল্টে দিল। তরু গোসল করে এসে দেখে রুমের চেহারা বদলে গেছে। হেসে বলল, লতা, তোর জন্য একটা উপহার এনেছি। লতা খুশি হয় শুনে, উপহারের কথা শুনলে কার না ভালো লাগে। তরু একটা শপিং ব্যাগ লতার হাতে দেয়, ভেতরে বেগুনি রঙের একটা 3 পিস। দেখে লতার চোখ চকচক করে উঠে, এত সুন্দর। তরু বলল, তুই আমার বন্ধু ছিলি লতা, আমি কখনো তা ভুলব না। লতার অস্বস্তি হয় এরকম কথা, একটা সময় দুজন বোনের মতো ছিল, কিন্তু ভাগ্যের ফেরে একজন হয়ে গেল আরেকজনের শত্রু। তরু বলল, চাচিকে বল আমার জন্য নাশতা দিতে। আমেনা এলো তরুর জন্য চা বিস্কুট নিয়ে। তরু আরাম করে বসে চা খায়, চায়ের কাপে চুমুক দিয়ে বলে, চাচি,
একটা দেশি মোরগ জবাই করেন, তোর সাথে ছিটা রুটি রাতে খাবো, ঝাল ঝাল করে রান্না করবেন আমার মার মতো করে যাতে মজা লাগে। আমেনার সারা শরীর জ্বলে যাচ্ছে যেন শুনে, তবুও চুপ করে রইল। আমেনা হাঁস মুরগি পালেও থানে চাল ছিটিয়ে দিতেই সব মুরগি ছুটে আসে চাল খেতে। তরু উঠানে আসেল, তাকে সাথে নিয়ে উঠানে ছুটাছুটি করে বড় দেখে একটা মোরগ ধরে আমেনার বুকের ভেতর মোচড় দেয়। এই মোরগটা সবচেয়ে বড় মোরগ, তার তরু এটাই ধরল, কিন্তু কিছুই বলল না। সত্যি সত্যি তরুর কথা মতো আমেনা সব রান্নাবান্না করে। তরু মনে মনে হাসে, এরা তরুকে সোজা ভেবেছে। তরু খাওয়ার পর এক কাপ চা খেলো, আবারও রাতে ভালো ঘুম দরকার তার। চা খেয়ে চাচিকে বলল, চাচি, চাচার সাথে কথা বলে যদি আমার বাড়িতে থাকতে চান তাইলে এখন থেকে আর ফ্রি থাকতে পারবেন না, ভাড়া দিয়ে থাকতে হবে। এত বড় বিল্ডিং এ থাকেন, সবকিছু তো আর ফ্রি দেওয়া যায় না। প্রতি মাসে বাসা ভাড়া 10,000 টাকা করে দিতে হবে আমাকে। আমার বাবার রেখে যাওয়া সব সম্পত্তির হিসাব আমাকে দিবেন। আগামীকাল সকাল বেলা আমি উকিলের সাথে কথা বলবো, যা করার কোর্টে গিয়ে করবো। আরেকটা কথা, দালাল দিয়ে আমার বাপের জায়গা জমির গোপন ব্যবস্থা করার চিন্তাও মাথায় আনবেন না। কেউ যদি জেনে শুনে জাল দলিল, জাল স্বাক্ষর ব্যবহার করে তার শাস্তি 7 বছর পর্যন্ত হবে। আপনাদের পুলিশে দিতে আমি দ্বিতীয়বার চিন্তা করব না চাচি। আমেনা তেড়ে আসে তরুর দিকে। তরু হেসে বলে, এত ভুল চাল দিলে হবে চাচি? জানেন না আমি সব ভেবেই নেমেছি। আমার কাছে হিডেন ক্যামেরা আছে আর তা ফাইজানের ল্যাপটপের সাথে কানেক্টেড। এখানের সব কথা, সবকিছু ফাইজানের ল্যাপটপে রেকর্ড হচ্ছে। তো আমার গায়ে হাত তোলার কথা মাথায় ও আনবেন না, আমি ভুলে যাব। আপনি আমার চাচি হন, আমার বাবার সবকিছু এখন আমার। আর আমার খেয়ে আমার পিঠে ছুরি চালাবেন ভাবেন যদি, তাহলে আপনি ভুল ভাবছেন। তরু নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে হাসতে থাকে। চাচিকে কি একটা মিথ্যা বলে এলো সে। আমেনা ভীষণ ভয় পেয়েছে, ভেবেছে সত্যি বুঝি কোনো ক্যামেরা আছে তরুর সাথে। তরু মুচকি হাসে। অথচ এই মানুষগুলো যদি তাদের সাথে ভালো ব্যবহার করত, তরুর মাকে কষ্ট না দিত, তরু এক নখ মাটির জন্য ও আসত না। তরু রাতে ঘুমানোর চিন্তা বাদ দিল। চাচিকে যেভাবে শাসিয়ে এসেছে, তিনি যে হজম করবেন না ব্যাপারটা, তরু সেই ব্যাপারে নিশ্চিত। তরু নিজের ফোনটা বিছানার উল্টো দিকের আলমারির উপরে একটা বইয়ের সাথে দাঁড় করিয়ে রেখে ভিডিও অন করে দিল। তারপর নিজে একটা ওড়না মাথায় দিয়ে ভালো করে মুড়িয়ে আলমারিতে ঢুকে পড়ল। এখানে যে কয়দিন আছে, বাকি দিনগুলোতে তরুকে সতর্ক থাকতে হবে। আহত বাঘিনীর মতো আমেনা ফুঁসছে, 2 আঙ্গুলের সমান মেয়ে কিনা তাকে ধমকাচ্ছে। আমেনার রাগের পারদ বাড়তে লাগল। এই মেয়ের ডানা অনেক বড় হয়েছে, এবার ডানা কেটে দিতে হবে। আকাশে অনেক উড়তে দিয়েছে আমেনা, কিন্তু বুঝতে পারেনি এই মেয়ে এতটা ভয়ঙ্কর হবে। আমেনা উঠে আলমারি খোলে, এখানে কুরবানির দিন ব্যবহার করা চাকু, রামদা সব রাখা থাকে। কুরবানির দিন বের করা হয় শুধু। আমেনা উঠে রামদা হাতে নেয়। শত্রুকে সে আর বাড়তে দিবে না। তরুর রুমের দরজার চাবি আমেনার কাছে আছে। এই মেয়ে এজন্য আলাদা তালা দিয়ে যায় যাতে আমেনা এই রুমে আসতে না পারে। এতটুকু একটা মেয়ের গিটে গিটে বুদ্ধি সব, অথচ তার নিজের পেটে ধরেছেন একটা গাধার বাচ্চা। মাথায় মোটা বুদ্ধি ছাড়া আর কিছুই নাই। জানে শুধু এক গাদা আটা ময়দা মাখতে সারাদিন। আমেনার দরজা খোলার দরকার হয়নি। তরু কি ভুলে গেছে দরজা লক করতে? এত বড় ভুল তো তরু করবে না। আমেনা দ্বিধায় পড়ে যায়। পরমুহূর্তে ভাবে, আল্লাহ তার জন্য একটা সুযোগ করে রেখেছেন, এই সুযোগ হারানোর কোনো মানে হয় না। ডিম লাইটের আলোয় আমেনার হাতের রামদা দেখে তরু চমকে ওঠে। আমেনা এগিয়ে গিয়ে কাঁথায় মোড়ানো কোলবালিশে কোপ বসায়। তরু মনে মনে বলে, ধন্যবাদ বাংলা সিনেমা, তোমাকে না দেখলে এই সিম্পলি গর্জিয়াস প্ল্যান কোথায় পেতাম। আমেনার হুঁশ ফিরতেই দেখতে পেল বিছানায় তরু নেই। সে আসলে এতক্ষণ কাঁথা বালিশের উপর আক্রমণ করছিল। আমেনা পাগলের মতো তরুকে ডাকতে থাকে, চিৎকার করে বলে আজকে তরুকে সে খুন করে ফেলবে। তরু নিঃশ্বাস বন্ধ করে ঘাপটি মেরে বসে থাকে। আমেনা রুমের লাইট অন করে, বাতির আলোয় রামদা কেমন ঝিকঝিক করে উঠে। বিছানায় ধপ করে বসে পড়ে আমেনা জোরে বলে,
আমি জানি তুই এখন ছাদের ওই রুমে আছিস, তোর নাগর আগে ওইখানে থাকতো তাই ওই ঘরে গেছেকবার রুমে আয়, খালি আজকে তোর জীবনের শেষ রাত হবে, আমারে জেলের ভয় দেখাস। এই আমেনা কাঁচা মাছ খায় না। তুই যদি চলস ডালে ডালে আমি চলি পাতায় পাতায়। বাই কইরা উঠানেই কবর দিয়ে রাখমু। তোর বাপ পুলিশ আর তীর লাং আমারে কি করতে পারে আমি ও দেখমু। সময় কেমন স্থির হয়ে গেল তরুর মনে হচ্ছে অনন্তকাল ধরে তরু এখানে বসে আছে, আপনা আপনি চোখ থেকে জল গড়িয়ে পড়তে লাগলো তরুর, অথচ বাবা বেঁচে থাকলে এসব কিছুই তরুকে ছুঁতে পারত না। মাথার উপর বাবার ছায়া নেই বলেই আজ চাচি এত সহজে তরুকে খুন করার জন্য মদ আনিয়ে আসার সাহস করতে পেরেছে। বাবা নেই বলেই তো আজ মা এক জায়গায় তরু এক জায়গায়। মায়ের কাছে যায়নি কতদিন। বুকের ভেতর মোচড় দিয়ে হেঁচকি আসতে নিল তরু, মুখে হাত চাপা দেয়। কিছুতেই শব্দ করা যাবে না, আমেনা ঠায় বসে আছে। আমেনা উঠে গেল, ফজরের আজান দেয় যখন তখন তরু তবুও বের হল না আলমারি থেকে। আলমারিতেই ঘুমিয়ে পড়ল তরু। ফাইজান তরুর ফোন রাত থেকে বন্ধ পাচ্ছে। কি হলো না হলো ভেবেই ফাইজানের অস্থির লাগছে খুব। তরু রাতে ফোনে এরোপ্লেন মুড দিয়ে রেখেছিল। তরুর ঘুম ভাঙল ফাইজানের ডাক শুনে। ফাইজান এসে চিৎকার করে তরুকে ডাকতে লাগল। আলমারি থেকে তরুকে বের হতে দেখে ফাইজান হতবাক হয়। তরু নেমে এসে ফাইজানকে জড়িয়ে ধরে। তরুর কান্না দেখে ফাইজান ব্যস্ত হয়ে যায়। কি হয়েছে তরুর? আর আলমারিতেই বা কেন ছিল? ফাইজান তরুকে ধরে বিছানায় বসায়। তরুর কি হয়েছে সেটাই বুঝতে পারছে না, কি এমন হলো তরুর। তরু ফাইজানকে জড়িয়ে ধরে থরথর করে কাঁপছে। কি আশ্চর্য! ফাইজান যখন ছিল না তখন তো তরু ঠিক ছিল, সাহস ছিল, অথচ ফাইজানকে দেখার পর এরকম ভেঙেচুরে যাচ্ছে কেন? নিজেকে ধাতস্থ করে তরু নিজের ফোন থেকে ভিডিওটা প্লে করে ফাইজানকে দেখায়। ফাইজানের পায়ের নিচের মাটি সরে গেল মুহূর্তে। এক মুহূর্ত ও দেরি না করে ফাইজান তরুকে নিয়ে থানায় যায়। আমেনা বুঝতে পারছে না ফাইজান আসার পর তরু কোথা থেকে উদয় হলো। এই রুম থেকে বের হয়ে আমেনা তরুকে ছাদে গিয়ে ও দেখে এসেছিল, কিন্তু তরু সেখানে ছিল না। তাহলে কোথায় ছিল তরু? আমেনা বুঝতে পারে না। বিকেলের মধ্যে পুলিশ আসে বাসায়। আমেনাকে খুনের প্রচেষ্টার অভিযোগে গ্রেপ্তার করা হয়। জেলে যাওয়ার আগে আমেনা লতাকে বলে যায় লাবিবকে নিয়ে এখান থেকে যত দ্রুত সম্ভব চলে যেতে। আমেনা জেলে যাওয়ার পর দিন লতা ব্যাগ গুছিয়ে খালার বাড়ি চলে যায় তার ভাইকে নিয়ে। পুরো এলাকায় ছড়িয়ে পড়ে এই খবর। ফাইজান তরুকে নিয়ে এক রাত থাকে তরুদের বাড়িতে। তারপর দিন ঢাকায় যাওয়ার আগে পুরো বাড়িতে তালা মেরে তরু ফাইজানকে নিয়ে দোকানে যায় নিজের বিকাশ নাম্বার দিয়ে এসে বলে এরপর থেকে প্রতি মাসের 5 তারিখের মধ্যে ভাড়া এই নাম্বারে বিকাশ করে দিতে হবে। ইতোমধ্যে সবাই জেনে গেছে তরুর বাবার সম্পদ কিভাবে আলমগীর আর আমেনা ভোগদখল করছিল জোর জবরদস্তি করে। উবারে উঠে ফাইজান তরুকে সর্বপ্রথম এটাই বলে, তুমি কেন এত রিস্ক নিলে তরু? তোমার যদি কিছু হয়ে যেত আমি কিভাবে বাঁচতাম? তরু ফাইজানের কাঁধে মাথা রেখে বলল, তোমার জন্যই তো আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন, আল্লাহর রহমত ছিল বলেই বেঁচে গেছি। তুমি কিভাবে বুঝলে এরকম কিছু হতে পারে? যে জেনে শুনে কেন এরকম রিস্ক নিলে? তরু হেসে বলে, তোমার বউ না আমি? এজন্য তোমার মতো বুদ্ধি এসে গেছে মাথায়, তোমার মতো রিস্ক নিতে পারছি। ফাইজান জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। তরু বলে, তুমি কি ভেবেছ আমি জানব না আম্মা আমার নখের জায়গায় তোমার নখ নিয়ে ভুল করে তোমার জন্যই বান মেরেছেন? আমি সবই শুনেছি। সে রাতে শুধু ভেবেছি কতটা ভালোবাসলে মানুষ এই রিস্ক নেয়। আল্লাহ সহায় ছিলেন বলেই তুমি সুস্থ হয়ে উঠেছ, তেমনি আল্লাহ সহায় ছিল আমার। চাচির চুপ করে থাকাটাই আমাকে মনে করিয়ে দিল নিশ্চয় ওনার মনে অন্য কিছু ঘুরপাক খাচ্ছে, কোনো একটা কিছু করবেন উনি। তবে সেই রাতেই যে হবে তা ভাবিনি আমি, তবুও প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। রাবেয়ার ছেলে হয়েছে ভোররাতে, বাড়িতেই হয়েছে। তরুকে কল দিল নজরুল, তখনই তরু ঘুমেছিল। এত রাতে হঠাৎ করে কল আসায় ভয়ে তরু রাতটা শুকিয়ে গেল।
কি হয়েছে? এত রাতে আঙ্কেল কল দিল কেন? সব ঠিক আছে তো? তরুর বুক কাঁপতে থাকে অজানা আশঙ্কায়, তার সাথে পাল্লা দিয়ে কাঁপতে থাকে হাত। অনেক কষ্টে তরু কল রিসিভ করে হ্যালো বলতেই নজরুল উচ্ছ্বসিত হয়ে বলে, তরু মা, তোমার একটা ভাই হয়েছে, একেবারে তোমার মতো দেখতে। তরুর কলিজায় পানি এলো যেন, আনন্দে লাফিয়ে উঠে বলল, সত্যি বলছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ। মা কেমন আছে? কোথায় আপনারা? আমরা বাড়িতেই আছি, তরু হাসপাতালে যেতে হয়নি আল্লাহর রহমতে। তরু বলল, আমি আসছি আঙ্কেল, আমার ভাইকে দেখতে আসছি আমি। আনন্দে তরুর দুই চোখ টলমল করে, এত আনন্দ, এত খুশি কেন লাগছে? একটা ভাই বোনের কি ভয়াবহ অভাব ছিল তরুর জীবনে। কতদিন কষ্ট পেয়েছে লতা আর লাবিবকে একসাথে খেলতে দেখলে। আজ তার ও একটা ভাই হয়েছে, কি আনন্দ! তরু ফাইজানকে ডেকে বলে, এই উঠো তাড়াতাড়ি, তোমার একটা শালাবাবু হয়েছে, উঠো, উঠো দ্রুত যেতে হবে। ফাইজান ঘুমের জন্য চোখ খুলতে পারছে না, ঘুমের মধ্যে বলল, ঠিক আছে তরু, একটু ঘুমিয়ে নিই। তরু অপেক্ষা করতে পারছে না এক মুহূর্ত, ও দেরি করতে চায় না। সে গ্লাসে করে পানি নিয়ে ফাইজানের মুখে ছিটিয়ে দেয় তরু। ফাইজান অনেক কষ্টে ঘুম থেকে উঠে। তরুর উত্তেজনা দেখে ফাইজান আর দেরি করে না। এমনিতেই বিয়ের পর থেকে তরুর আর মায়ের কাছে যাওয়া হয়নি, তারপর কলেজ খোলার পর থেকে তো তরু আরও ব্যস্ত হয়ে যায় পড়ালেখা নিয়ে। তরু লিপিকে ডেকে বলে যায়। তরু যখন রাবেয়ার কাছে আসে তখন সকাল 6টা বেজে গেছে। মাকে দেখে তরুর বুক ফেটে কান্না আসে হুট করে। কতদিন মাকে দেখে না, কতদিন পর মায়ের মুখটা দেখল তরু। সংসার কি এমনই? মানুষ এভাবেই জড়িয়ে যায় সংসারের মায়। রাবেয়া মেয়েকে জড়িয়ে ধরে তরু। তার বড় মেয়ে, তার কলিজার টুকরো, তার নয়নের মণি। কত কষ্ট বুকে নিয়ে মেয়েটা বড় হয়েছে তা শুধু আল্লাহ জানেন। বাবা না থাকার কষ্ট তো তাকে প্রতিনিয়ত ক্ষতবিক্ষত করত। আজ সেই মেয়ের মুখের দিকে তাকিয়ে যখন দেখল আনন্দে ঝলমল করছে, তখন রাবেয়ার মনে হল ফাইজানের সাথে বিয়ে হওয়াটা হয়তো ভুল সিদ্ধান্ত ছিল না। ফাইজানের বাবা মা যেমনই হোক, ফাইজান তো তরুকে ভালোবাসে। স্বামীর ভালোবাসা থাকলে নারীর চেহারায় আপনাতেই উজ্জ্বলতা চলে আসে। তরু উঠে গিয়ে ভাইকে কোলে নেও, কি ছোট ছোট হাত পা, পুতুলের মতো সুন্দর একটা মুখ। তরুর কেমন বুকের ভেতর মোচড় দিয়ে উঠছে তার ভাইও, অথচ তরুর চোখের সামনে ও বড় হবে না। তরু কখনো জানবে না ও কিভাবে খায়, কিভাবে ঘুমায়, কিভাবে আস্তে আস্তে বেড়ে উঠছে। তরু জানবে না কখনো আধো আধো কথা বলার সময় সে কিভাবে ঠোঁট গোল করে, কিভাবে হাত নাড়িয়ে খেলে। ভাবতেই তরুর কান্না আসে। তরু ভাইকে কোলে নিয়ে কেঁদে ফেলে, আল্লাহ তার ভাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। ফাইজান তরুকে নামিয়ে দিয়ে চলে গেল, তাকে এখান থেকে অফিস ধরতে হবে। তরু জানালো মায়ের কাছে দুদিন থাকবে। নাজিয়া ভাইকে কোলে নিয়ে বলল, তুই ভাই আমাদের দুই বোনের জীবনের একমাত্র ভরসার মানুষ, বাবার পর তোকেই বোনকে দেখতে যেতে হবে। পারবি তো বল। তরু কেঁদে বলে, ছোট হোক বা বড়, একটা ভাই থাকা জীবনে সবচেয়ে বড় আশীর্বাদ। একটা ভাই মানে জীবনে হোঁচট খেয়ে পড়ে যাওয়ার সময় হাত ধরে সাপোর্ট করার একটা মানুষ। ভাইরা ছোট বা বড় হোক, বোনের বেলায় ঠিকই দায়িত্বশীল হয়ে যায় আপনাতে। এখন আর আমার কষ্ট পেতে হবে না যে আমাকে কেউ শ্বশুর বাড়ি দেখতে যাবে না ভেবে। আমার ভাই বড় হলে, আল্লাহ ওকে বাঁচিয়ে রাখলেও ঠিক আমাকে দেখতে যাবে। নাজিয়া বলল, হ্যাঁ, ও আমাদের জন্য কতটা স্পেশাল তা শুধু আল্লাহ জানেন, দুনিয়ার কেউ বুঝবে না। নজরুল আধমন মিষ্টি এনেছে বাজারে, সব দোকানে মিষ্টি পাঠিয়েছে। নজরুলের কি যে আনন্দ লাগছে তার ছেলে। সবাই যাওয়ার পর নজরুল রাবেয়াকে একা পেয়ে জড়িয়ে ধরে চুমুতে ভরিয়ে দেয় রাবেয়াকে। 16 বছর পর আবারও বাবা হল সে। রাবেয়ার ভীষণ শান্তি লাগে, মেয়েরা খুশি,
তার স্বামী খুশিরাবেয়ার মনে হয় জীবনে আর কোনো অপূর্ণতা নেই তার। সন্ধ্যায় ফাইজান কল করে তরুকে। তরু তখন বাবুর কাঁথা পরিষ্কার করছে। ফাইজান বলল, ভালো লাগছে না তরু, তোমাকে ছাড়া আমার কেমন নিঃসঙ্গ লাগে, মনে হয় আমার কেউ নেই তুমি ছাড়া। তরু, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, তুমি ছাড়া আমার কাছে সব অন্ধকার লাগে। তরু হেসে বলে, জি জনাব, বুঝতে পেরেছি, কিন্তু আমি 1 সপ্তাহ পর আসব বাসায়, আপাতত বিরহ পালন করো। এতটা নিষ্ঠুর হইও না বউ, এই অধমকে এত কষ্ট দিও না, তোমার বিরহে আমার যে পরাণ পুড়ে ছাই হয়ে যায়। সেই ছাই দিয়ে আমি পাতিল পরিষ্কার করব জানেক্ষণ রাখি। ভাই কান্না করছে। শালার জন্য একটু প্রেমও করতে পারছি না তোমার ভাই, দুনিয়ায় আসতে না আসতেই আমার প্রেমের মধ্যে বাধা দেওয়া শুরু করে দিল। ও তোমার বড় হলে তো আমার আর তোমার প্রেমও মেনে নিত না, ভাগ্যিস আমার বিয়ের পর হয়েছে, নয়তো আমার ভালোবাসার মধ্যে এই শালাই ভিলেনগিরি করত। আমার ভাইকে নিয়ে ফালতু কথা বললে আরও 2 সপ্তাহ থাকব কিন্তু, বলে দিলাম। ফাইজান সিরিয়াস হয়ে বলে, না জান, এভাবে বলে না, এখনই হার্টবিট বন্ধ হয়ে যেত, এরকম করে আঘাত করো না সুন্দরী। আচ্ছা রাখছি এখন। ঠিক আছে, সাবধানে থেকো, ঠিকমতো খেওয়াল্লাহ হাফেজ। ফাইজান কলকে টে দেওয়ার পর তরু মুচকি হাসে, ভাগ্যি সেই মানুষটাকে জীবনে পেয়েছিল, তা না হলে এতটা ভালোবাসাকে দিত তাকে, এত সাপোর্ট, এত ভরসা। সবার স্বামী নাকি বউদের বন্দি রাখে, সেখানে তার স্বামী তাকে মুক্ত আকাশ দিয়েছে। মনে মনে তরু বলে, তোমার এই বিশ্বাস আমি সারাজীবন রাখব ফাইজান। সাজেদা পুকুর ঘাটে পড়ে গিয়ে কোমরে চোট পেয়েছে ফয়সাল। ফরহাদ বাড়ি থেকে গেছে 3-4 মাস হল, প্রতি মাসের 1 তারিখে 20,000 টাকা পাঠায় 3 ভাই বাবার অ্যাকাউন্টে। রাতে কোমর ব্যথা আরও বেড়ে যায়, সাজেদা বিছানায় শুয়ে কোকাতে থাকে যন্ত্রণায়। কালাম হোসেন 2 মেয়েকে কল করে বলে আসার জন্য, কিন্তু কেউই আসতে রাজি হয় না। ছোট মেয়ে রাগ করে আছে, বড় মেয়ের ঘরের নাতনির বিয়েতে বাবা 2 ভরি গহনা দিয়েছে, অথচ সে 1 লাখ টাকা চেয়েছে আর কালাম হোসেন দিল না। কালাম হোসেন ভাবে কাদের জন্য এত কিছু করেছেন এতদিন। ছেলেদের সব টাকা মেয়েদের সংসারে ঢেলেছেন, 2 মেয়েকে প্রতি মাসে টাকা দিতেন, তখন ছেলেরা বাবার অ্যাকাউন্টে টাকাও দিত অনেক বেশি। এখন ওরা দেশে চলে এসেছে, তার অ্যাকাউন্টে মাসে 20,000 টাকা দেয়। অবশ্য ওদের দোষ কি? দেশে তো বিদেশের মতো কামাই নাই। এত বছর মেয়েদের সংসারে টাকা দেওয়ার পরেও ছোট মেয়ে কিনা 1 লাখ টাকা না পেয়ে ঝগড়া লাগিয়ে দিল। বড় মেয়েও এজন্য বাবার উপর রাগকেন না, বাবা প্রতি মাসে তাকে দিত 20,000, কিন্তু ছোট বোনকে 30,000 করে দিত। তাছাড়া এখন ভাইয়ের বউয়েরা কেউ নেই, অসুস্থ মায়ের সেবা যত্ন সব তাদের 2 বোনকে করা লাগবে আজীবন। বাবা মা তাদের শিখিয়েছে কিভাবে কাজ না করে অন্যের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া যায়, এখন তাই সুযোগ বুঝে মুখ ফিরিয়ে নিল দুজনেই। কালাম হোসেন স্ত্রীর দিকে তাকিয়ে বলল, তোমার 2 মেয়ের কেউই তো আসতে রাজি হইল না সাজেদা। সাজেদা হেসে বলে, ওদের কি দোষ, আমরাই তো ওগরে এই শিক্ষা দিছি। ব্যথা নিয়ে রাত পার করে সাজেদাসকালে সাজেদাকে সিএনজি করে হাসপাতালে নিয়ে যায়। তাকে সিএনজিতে তুলতে গিয়ে কালাম হোসেন টের পেল জীবনের এক পর্যায়ে ছেলে মেয়ে পাশে না থাকলে মানুষ ভীষণ অসহায় হয়ে যায়, সে যতই বীর পুরুষ হোক না কেন। ছেলেরা থাকলে তো তাদের মাকে রাতেই ডাক্তারের কাছে নিয়ে যেত। এই যে সিএনজিতে তোলার সময় তাকে ছুটতে হয়েছে একে ওকে ডাকার জন্য, তাকে ধরে যাতে সিএনজিতে তুলতে পারে, একা তার পক্ষে তো সম্ভব না। অথচ ছেলেরা থাকলে কি কাউকে খুঁজতে হতো? রাতে কালাম হোসেন সাজেদা কারোরই খাওয়া হয় নিষ্কালে। কালাম হোসেন টের পেলেন ভীষণ খিদে পেয়েছে তার। তিনি হোটেল থেকে খাবার কিনে আনলে নাশতা করে দুজনে, তারপর ডাক্তার দেখানো হয়। ডাক্তার কালাম হোসেনকে অনেকগুলো টেস্ট দিল। সব টেস্ট করে রিপোর্ট আসলো বিকেলে। কালাম হোসেন মনে মনে আল্লাহর কাছে সাহায্য চাইতে লাগল। ডাক্তার কালাম হোসেনকে বলল,
আপনার স্ত্রীর কোমরের হাড় ভেঙে গেছে, ওনার অপারেশন করে ও এই হাড় জোড়া দেওয়া যাবে না, আপনার স্ত্রী আর উঠে দাঁড়াতে পারবে না। সাজেদা চোখ বন্ধ করে, মুহূর্তেই তার মনে পড়ে যায় পাপের ফল এসব, তার পাপ বাপকেও ছাড়ে না। বউদের সাথে যেই অন্যায় জুলুম করেছেন আল্লাহ তাকে তখন সুযোগ দিয়েছিল, আজ আল্লাহ নিজেই তাকে শাস্তি দিল। সাজেদার কেমন দম বন্ধ লাগে, আর উঠে দাঁড়াতে পারবে না সে। ভাবলেই সাজেদার দুনিয়া অন্ধকার লাগে। কালাম হোসেন বিরক্ত মুখে দাঁড়িয়ে আছে বারান্দায়, মেজাজ খারাপ হয়ে আছে তার। 2 দিন ধরে সাজেদা অসুস্থ, এমনই হারামজাদ সন্তান জন্ম দিয়েছেন তিনি। 2 মেয়ের একজনও আসতে রাজি হল না। কালাম হোসেনের মাথা গরম হয়ে আছে, সাজেদা বিছানা নষ্ট করেছে, এখন এসব হাগামুতাকে সাফ করবে। কালাম হোসেনের ইচ্ছে করছে লাথি মেরে সাজেদাকে ঘর থেকে বের করতে, তারা চিহ্ন গার গন্ধে থাকা যাচ্ছে না। সাজেদা চিচি করে বলল, আমার সারা শরীর কুটকুট করতাছে, আমারে একটু সাফ করে দেন। কালাম হোসেন বারান্দা থেকে বলল, আমি এসব হাগামুতা ধরতে পারমু না, তুই নিজের কাজ নিজে কর। সাজেদা অবাক হয়, এই তার স্বামী, যার সব কথাতে সবসময় সায় দিয়েছেন, আজ সেই স্বামী তার এই বিপদে এভাবে পল্টি নিলেন। সাজেদার 2 চোখ ভিজে উঠে। কালাম হোসেনের মারের ভয়, কতদিন মার আলমারি থেকে টাকা চুরি করছেন, মার গয়না চুরি করছেন। আস্তে আস্তে নিজের ভেতরে ভালো সব ত্যাগ করে স্বামীর সাথে মন্দ হয়েছেন, স্বামী যেভাবে খুশি হয় সেভাবে চলেছেন, সেই পথ খারাপ জেনেও সেই ভুল পথে থেকেছেন। এত এত খারাপ কাজ করেছেন যার কোনো মাফ নেই, সবই তো স্বামীর খুশির জন্য, স্বামীর মন জুগিয়ে চলার জন্য করেছেন। আজ জীবনের শেষ দিকে এসে কিনা মেয়েরা ও মুখ ফিরিয়ে নিল, স্বামী ও মুখ ফিরিয়ে নিল। যতদিন নিজে করতে পেরেছেন ততদিন স্বামী মেয়েদের কাছে ভালো ছিলেন, আজ আর তার কোনো দাম নেই। সাজেদার বুক ভারী হয়ে আসে, তো অবিচার করেছেন তিনি, তার শাস্তি তো পাওয়ারই ছিল। গায়ে পায়খানা লেগে কেমন চুলকাচ্ছে, 2 দিন ধরে বিছানায় প্রস্রাব করছেন, গন্ধে টিকতে পারছেন না। কালাম হোসেনকে ডাকলেন আবারও, আজ 2 দিন ভাত খান না, শরীর কেমন দুর্বল লাগছে, রাতে একটা বনরুটি খেয়েছেন, এখন দুপুর হয়ে গেছে, তার নিজের উঠার শক্তি নেই, অথচ তার স্বামী মানুষটা ঠিকই নিজের খাওয়া নিজে খেয়ে আসে, দোকান থেকে সকালেও নাশতা করে এসেছে। সাজেদার জন্য কিছু আনার কথা মনে ছিল না তার। সাজেদা ডেকে বলল, আমার খিদা লাগছে, হোটেল থেইকা কয়টা ভাত এনে দেন না, ভাত খাইতে পারি না, আজ 2 দিন শরীরে শক্তি নাই এরকম লাগে। কালাম হোসেন রেগে গিয়ে সাজেদাকে একটা খারাপ গালি দিল। দাঁতমুখ খিচিয়ে বলল, তোর খাওন বন্ধ, শুয়ে শুয়ে খাবি আর হাগবি, বিছানায় খাওয়াও নাই, হাগাও হবে না। ভীষণ রাগ হচ্ছে তার, ইচ্ছে করে ছেলেদের খবর দেন। নিষ্কালে ফাইজান কল করেছেন, তবুও তাকে বলেননি কিছু। ওদের কাছে ছোট হবেন না তিনি কিছুতে, সাজেদার যা হওয়ার হোক, তার এত মাথা ব্যথা নেই। তিনি নিজেকে নিয়ে ভাবছেন, সাজেদাকে ডাক্তার দেখাতে গিয়ে বেশ কিছু টাকা খরচ হয়ে গেছে, এই অচল মহিলা বেশি দিন লাস্টিং করবে, নার্স প্রজেক্টে টাকা ঢেলে কোনো পয়দা নাই। কালাম হোসেন হিসেবি মানুষ, বৈশ্বিক মানুষ। স্বামীর কথায় সাজেদার মনে হল এখনই বুঝি তার দম বন্ধ হয়ে যাবে। ভীষণ আক্রোশে ফুঁসতে লাগল সাজেদা, আশেপাশে তাকিয়ে আবারও সাজেদা ডাকতে লাগল কালাম হোসেনকে। কালাম হোসেন ঘরে গিয়ে সাজেদার গালে থাপ্পড় বসায়, গন্ধে ঘরে টিকতে পারছেন না। তার উপর সাজেদা এরকম খাই খাই করছে যে কালাম হোসেনের মাথায় রক্ত উঠে গেছে। সাজেদার গলা টিপে ধরে বললেন, তোর বাপের বাড়ি মানুষ এসে বল তোর খেদমত করতে, তোর মাইয়াদের বলামি, তোরে এক ফোঁটা পানিও দিতে পারমু না। সাজেদা বিছানার ডানপাশে হাত বাড়ায়, পিতলের একটা ফুলদানি আছে এখানে। কালাম হোসেন সাজেদার গলা টিপে ধরে আছেন, ডান হাতে ফুলদানি নিয়ে সাজেদা সর্বশক্তি দিয়ে কালাম হোসেনের মাথায় বাড়ি মারে। আজীবন যার জন্য এত অন্যায়, এত অপরাধ করে গেছেন, খারাপ হতেও 2 বার ভাবেন নিয়াজ নিজের হাতেই সেই পরম পূজনীয় পুরুষকে শেষ করবেন। কালাম হোসেনের মাথা ফেটে গেছে, এক নিমিষেই কালাম হোসেন ইহজাগতিক মায়া ত্যাগ করলেন। কালাম হোসেন মাটিতে লুটিয়ে পড়ে আছেন, সাজেদা বিছানায় শুয়ে আছে।
ফাইজান দুপুরে খাওয়ার পর বাবাকে কল দিল, ৩-৪ বার কল বাজতে বাজতে কেটে গেল। সাজেদা বিছানায় শুয়ে শুনতে লাগল কিন্তু উঠতে পারল না। দুই চোখ বেয়ে অনর্গল অশ্রু ঝরছে। দুপুর গড়িয়ে বিকেল হল, বিকেল গড়িয়ে সন্ধ্যা। কালাম হোসেন আগের জায়গায় পড়ে আছে। চারদিক অন্ধকার হতেই সাজেদার মনে ভয় ঢুকতে শুরু করে। সাজেদার কেমন গা ছমছম করতে লাগল। ভয় সাজেদার গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। ঘরের দরজা জানালা সব খোলা, বাহিরে ঘুটঘুটে অন্ধকার। ঘরের ভেতর কালাম হোসেনের মরদেহ পড়ে আছে। সাজেদার মনে হল কালাম হোসেন যেকোনো মুহূর্তে উঠে দাঁড়াবে। ভয় আতঙ্কে সাজেদা উত্তেজিত হয়ে স্ট্রোক করে মারা গেল সে রাতেই। ফাইজান তরুকে আনতে যাওয়ার জন্য তৈরি হয়ে নিল। তরু নেই। ৩-৪ দিন হয়েছে। ফাইজানের কেমন শূন্য শূন্য লাগছে। এই 2 দিনেই কি নিঃসঙ্গ, একা মনে হচ্ছে নিজেকে। তরুকে নিয়ে ফেরার সময় তরু বলল, তোমার একবার বাড়ি থেকে ঘুরে আসা উচিত। অনেক দিন তো হল। ওনারা ও বাড়িতে একা আছেন। অতি রাগ অভিমান থাক, ওনারা তোমার বাবা মা। ফাইজান বলল, চলো এখান থেকেই যাই, আগামীকাল ফিরব। তরু ও রাজি হয়ে গেল। বাড়ির কাছাকাছি যেতেই ফাইজানের কেমন বুক কেঁপে উঠল, মন কেমন কু ডাকতে লাগল। এত খারাপ লাগছে কেন ফাইজান বুঝতে পারছে না। বাড়িতে গিয়ে দেখে কালাম হোসেন ফ্লোরে পড়ে আছেন। পুরো ফ্লোর রক্ত লাল হয়ে আছে। বিছানায় আতঙ্কিত হয়ে শুয়ে আছে সাজেদা। তার খোলা 2 চোখে ভয় ফুটে উঠেছে। যেন ভীষণ ভয় পেয়েছে সে। কি অদ্ভুত মৃত্যু। ফাইজান থম মেরে রইল। এখনও তার বিশ্বাস হচ্ছে না কিছু সব মনে হচ্ছে মিথ্যে। একটু পরেই দেখবে সব ঠিক হয়ে গেছে। পুলিশ এসে লাশ দুটোকে নিয়ে গেল ময়নাতদন্তের জন্য। ফাইজান কাঁদতে পারছে না। বুকের ভেতর অসহ্য যন্ত্রণা, অথচ চোখে জল আসছে না। তরু ফাইজানের হাত চেপে ধরে কাঁদতে লাগল। তরুর নিজেকে সবচেয়ে বেশি অপরাধী মনে হচ্ছে। একলা ঘরে 2 জন মানুষ মরে পড়ে আছেন, অথচ কেউ জানেন না। তরুর জন্যই তো সবাই বিচ্ছিন্ন হয়ে গেল। ফাইজান কি তরুকে ক্ষমা করতে পারবে কখনো? আশেপাশের মানুষ থেকে আস্তে আস্তে ফাইজান জানতে পারল সাজেদার কোমর ভেঙে যাওয়ার কথা। 2 বোন যখন একে অন্যের আড়ালে একে অন্যের নামে বদনাম করতে লাগল, আস্তে আস্তে ফাইজান বুঝতে পারল ঘটনা কি ঘটেছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর সবাই জানতে পারল সাজেদার হাতেই কালাম হোসেনের মৃত্যু হয়েছে। তরু ফাইজানের হাত চেপে ধরে বলল, আমাকে ক্ষমা করে দাও। আমার জন্যই তোমাদের পুরো পরিবার এলোমেলো হয়ে গেল। আমি তোমার জীবনে না এলে সবকিছু ঠিক থাকত। ফাইজান তরুকে কাছে টেনে নিয়ে বলল, তোমার কোনো ভুল নেই তরু। অন্যায় আব্বা মা করেছে তোমার সাথে, ভাবিদের সাথে, সবার সাথে। তবু আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যাতে তাদের ক্ষমা করে দেন। আমি এই দোয়া করি। জীবন মানে উত্থান আর পতন। সব মানুষের জীবনেই উত্থান পতনের খেলাকে জানে কখন কার জীবনে কি ঘটে যায়। ফয়সাল, ফরহাদ 2 ভাই মিলে ঢাকায় একটা দোকান দিল। ঢাকায় কালাম হোসেন, সাজেদার মৃত্যুর 2 মাস হয়ে গেছে। 4 দিন পর সবাই ঢাকায় ফিরে এসেছে। ঢাকায় এসে ফয়সাল 2 ভাই আর বউদের ডাকে। বাবা মায়ের উপর সবার রাগ ছিল ঠিকই, কিন্তু কেউ ভাবেনি এত দ্রুত এভাবে দুজনেই পরপারে পাড়ি দিবেন। মা বাবা যেমনই হোক, মা বাবার মৃত্যু সব সন্তানের জন্যই কষ্টদায়ক, যন্ত্রণার। রাতে ফয়সাল নিজের 2 ভাই, বউদের ডেকে বলল, আব্বা আম্মা আমাদের থেকে বিদায় নিয়ে আল্লাহর মেহমান হয়ে গেছেন। ওনারা আমাদের বাবা মা ছিলেন। বাবা মা শত খারাপ হলেও বাবা মা, তাদের অস্বীকার করার কোনো উপায় নেই। আমার বাবা মা তোমাদের উপর জুলুম করেছেন হয়তো, তার জন্য আমরা 3 ভাই তোমাদের কাছে ক্ষমাপ্রার্থী। আমাদের বাবা মায়ের উপর তোমার রাগ ক্ষোভ জমিয়ে রেখো না। মৃত মানুষকে মাফ করে দিতে হয়, তোমরা ওনাদের ক্ষমা করে দাও। আল্লাহ ওনাদের ক্ষমা করে জান্নাতবাসী করুক। বড় ভাইয়ের কথা শুনে ফরহাদ, ফাইজান দুজনেই ডুকরে কেঁদে উঠে। বুকের মধ্যখানে কোথায় একটা শূন্যতা, বুঝতে পারে না, শুধু জানে তারা এতিম হয়ে গেছে। কিছুক্ষণ থেমে ফয়সাল বলল, আব্বা মা নেই, আমরা 3 ভাই আছি একটা সংসারে। বাবা মা মারা যাওয়ার পর দেখা যায় ভাই ভাইয়ের সম্পর্কের মধ্যে আস্তে আস্তে ফাটল ধরতে থাকে। বোনরা হয়ে যায় ভাইদের অচেনা। এক যা অন্য জায়ের শত্রু হয়ে যায়। আমি চাই না আমার পরিবারে এরকম কিছু হোক। পুরুষ মানুষ বাহিরে যতই কঠোর হোক,
শক্তিশালী হোক ঘরের বিবির কাছে সে সবচেয়ে বেশি দুর্বল, এই দুর্বলতা ভালোবাসার দুর্বলতা। বিয়ের পর সব স্বামীর প্রধান দায়িত্ব হয় স্ত্রীর সুবিধা অসুবিধা খেয়াল করা। আমরা তিন ভাই যতই ঐক্যবদ্ধ থাকতে চাই তা সম্ভব হবে তখনই যখন তোমরা তিন যা একে অন্যকে যা হিসেবে না ভেবে বোন হিসেবে ভাবতে পারবে। তোমরা একে অন্যকে যদি ভালোবাসা সম্মান দেখাতে না পারো, সহ্য করতে না পারো, তবে আমরা তিন ভাই চাইলেও একসাথে থাকতে পারব না। তোমরা তিনজন যদি চাও, সব দিক বিচার বিবেচনা করে তোমাদের যদি মনে হয় যে আমরা একই সাথে একই বাসায় থাকব যৌথভাবে, তাহলে আমরা একসাথে থাকতে চাই, আমরা তিন ভাই তাই চাই। তবে আমাদের চাওয়ার চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমাদের চাওয়া। তোমরা না চাইলে তা কখনো হবে না। তোমরা যদি ভাবো যে আজকে বড় ভাবি কাজ করে নি কেন, আমি করছি সব, তরু প্রতিদিন কলেজে যায় কেন, তরু চাকরি করে কেন, মেজ ভাবি রান্না করে না কেন, আমার স্বামী মাছ আনছে অমুক কেন ভাগ করতে গেল, মাছের মাথা আমার স্বামীকে না দিয়ে ওর স্বামীকে কেন দিল, এসব চিন্তা ভাবনা যদি মাথায় থাকে তাহলে একসাথে থাকা কখনোই সম্ভব হবে না। তরু যখন লেখাপড়ায় ভালো, ও পড়ালেখা করবেই, ভবিষ্যতে হয়তো চাকরিও করবে, সংসারে লিপি আর ইতি যেভাবে কন্ট্রিবিউট করতে পারবে তরু হয়তো ততটা পারবে না। তার জন্য যদি তোমরা গাল ফুলিয়ে রাখো, একে অন্যকে পিঞ্চ মেরে কথা বলো, তাহলে জয়েন্ট ফ্যামিলিতে থাকা সম্ভব হবে না। সব দিক ভেবে সিদ্ধান্ত নাও। তোমরা তিনজন তোমাদের সব সিদ্ধান্ত আমরা তিন ভাই নির্দ্বিধায় মেনে নিব। তোমরা যদি বলো যে না এত ঝামেলা করে আমি থাকতে পারবো না, তা ও জানাওসকালে সবাই মতামত দিবে, এখানে লজ্জা ভয়ের কিছু নেই। তরু ফাইজানের দিকে তাকায়। ফাইজান চুপ করে আছে। গত রাতেই তিন ভাই মিলে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে, সেভাবেই কথা হয়েছে যে আজকে ফয়সাল সবাইকে ডেকে এই প্রসঙ্গে কথা বলবে। তরু ফাইজানকে বলল, তুমি যা চাইবে আমি তাতেই রাজি। ফাইজান, আমি ছোট থেকেই একা বড় হয়েছিস, বাইকে নিয়ে থাকার আনন্দ আমি ভাবিরা এখানে আসার পর বুঝতে পেরেছি। ওনারা দুজন আমার বোনের মতো, আমি কখনোই চাই না আলাদা থাকতে। ফাইজান বলল, তরু, ভেবে দেখো, তুমি পড়াশোনা করবে, কলেজ যাবে, ভাবিরা বাসায় থাকবে, ওনারা বাসার কাজ যতটা করবে তুমি ততটা করতে পারবে না। স্বাভাবিকভাবে ওনাদের এতে করে মন খারাপ হতে পারে। যে কেউ হলেও এরকম হতো, তখন ব্যাপারটা কিভাবে ম্যানেজ করবে? তরু হেসে বলল, আমি জানি ফাইজান, আমাকে এতটা সেলফিশ ভেবো না। আমি তো আর প্রতিদিন কলেজ যাব না, যেদিন না যাব সেদিনের সব কাজ না হয় একা আমি করে দিব। আমি কখনোই কারো মনে কষ্টের কারণ হব না ফাইজান। ফাইজান তরুর দিকে তাকিয়ে হাসে। ফাইজান জানত তার তরু কখনোই চাইবে না আলাদা হতে। সকালে নাশতার টেবিলে তিনজনই জানালো তারা একসাথে থাকতে চায়। তি আর লিপি বলল তরুর জন্য তারা দুজন নিজের স্বামীর ভালোবাসা পেয়েছে, তরুর উপর তাদের রাগ নেই। তরু যদি তাদের যা না হয়ে ছোট বোন হতো, তখন কি বোনের পড়ালেখা বন্ধ করে দিত? তাহলে তরুর ব্যাপারটা ও মেনে নিতে কোনো আপত্তি নেই তাদের। তরুর দুই চোখ ভিজে উঠে আনন্দে। সূচনা হল তাদের যৌথ পরিবারের। তরু প্রার্থনা করে এই ভালোবাসা, এই আন্তরিকতা যাতে শেষ পর্যন্ত একই রকম থাকে তাদের। লিপি আর ইতি দুজনের কাছে তরু ছোট বোনের মতো। দুজনেই তরুর পড়ালেখার ব্যাপারে ভীষণ সাপোর্ট করে। তরু দুই জায়ের ভালোবাসা পেয়ে আড়ালে চোখ মুছে নিয়ে জীবনে এত ভালোবাসা পাবে তা কি কখনো ভেবেছে সে? ফাইজান তরুকে বলল, তোমাকে অনেক দূর যেতে হবে। তরুও তো ঝড় আসুক, যত সমস্যা হোক, কখনো লেখাপড়া ছাড়া যাবে না। নিজেকে প্রতিষ্ঠিত করার চ্যালেঞ্জ নাও এবার, আর কোনো বাধা নেই পথে। আমি তোমার সাথে আছি তরু, আমরা সবাই তোমার সাথে আছি। তরু ফাইজানকে জড়িয়ে ধরে। দুই চোখে অনেক স্বপ্ন। এখন তাকে অনেক বড় হতে হবে। বিয়ে হয়ে গেলে স্বামীর সাপোর্ট পেলে একটা মেয়ে অনেক দূর যেতে পারে। তরু তা প্রমাণ করে দিতে চায়। সমাপ্ত। গল্পকেয়া পাতার নৌকা, অন্তিম পর্ব। লেখনীতে রাজিয়া রহমান।